Assalamu alaikum. Today is the fifth class of our final exams topic. This is CSE 209 section 1. The course is electrical circuit for the semester fall 2021. So আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের এসি পাওয়ার অ্যানালাইসিস এর পরবর্তী পার্ট। বাট আগের দিন আমরা মনে হয় এটা স্টার্ট করছিলাম। সো এসি পাওয়ার অ্যানালাইসিস। সো আগের দিনের জিনিসটা একটু রিক্যাপ করি, আপনাদের মনে আছে কিনা জানি না। পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল। সো এসি সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্ট যেহেতু টাইম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, তার মানে পাওয়ার জিনিসটাও সময়ের সাথে সাথে ডিপেন্ডেন্ট একটা কোয়ান্টিটি হবে। সো ভোল্টেজ আর কারেন্টের নর্মাল টাইম ডোমেইনে যে গুণফলটা থাকবে সেই গুণফলটাকে আমরা নাম দিছি হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। সো ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের একক হচ্ছে ওয়াট, এবং লাস্ট ক্লাসে আমরা ভোল্টেজ এবং কারেন্টের যে জেনারিক এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটাকে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের জন্য আর কি একটা এক্সপ্রেশন ডিরাইভ করার চেষ্টা করছি। সো এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশনের পর ফাইনালি আমাদের যে ভার্সনটা আসে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের, দ্যাট ইজ দিস। সো এই এক্সপ্রেশনটা হচ্ছে আমাদের সেই ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। সো this expression is for the instantaneous power. So instantaneous মানে হচ্ছে তাৎক্ষণিক, সো তাৎক্ষণিক পাওয়ার। বাট এই সেকশনের নাম দেয়া হয়েছে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার এন্ড এভারেজ পাওয়ার। সো আজকে আমরা এভারেজ পাওয়ার নিয়েও কথা বলবো। সো এই পার্টের নাম হচ্ছে আমার ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার, এবং আমরা আগের দিন খেয়াল করছিলাম যে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের মধ্যে দুইটা পার্ট থাকে। প্রথম পার্ট যেটা, দিস পার্ট ইজ এ কনস্ট্যান্ট, রাইট? সো দিস পার্ট ইজ এ কনস্ট্যান্ট। সো এই কনস্ট্যান্ট পার্ট যেটা থাকে, এই কনস্ট্যান্ট এবং পরবর্তীতে যেই পার্টটা থাকে সেই পার্টটা হচ্ছে একটা সাইনোসয়েড। সো রিমেম্বার দিস পার্ট ইজ এ সাইনোসয়েড, যেটার অ্যামপ্লিটিউড হচ্ছে এত, যেটার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে থিটা ভি প্লাস থিটা আই। সো দিস ইজ এ ফেজ অ্যাঙ্গেল, এবং এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগার বদলে টুয়াইস ওমেগা। সো দিস পার্ট ইজ অ্যাকচুয়ালি এ সাইনোসয়েড। সো দিস পার্ট ইজ অ্যাকচুয়ালি এ সাইনোসয়েড, and this part is actually a constant. তো এই কনস্ট্যান্ট আর একটা সাইনোসয়েড যোগ করলে আমরা দেখছি যে একটা সাইনোসয়েডের সাথে একটা কনস্ট্যান্ট যোগ করলে কোন একটা সিগন্যাল উপরের দিকে উঠে যায়। সো এই পার্টটুকুকে আমরা বলি হচ্ছে অফসেট। সো ইফ ইউ গো টু ডেসমোস, just like our last class, so if we have an expression like, say the voltage is given like 1 cos omega t, omega means 2 pi f means 1 t plus, let us say, some phase angle. So that phase angle, let's say this is 45 degree, so pi by 180 is your degree. So this is the expression of a voltage. Okay, now let us, if we add something with this one, if we add some DC part, let's say add 3, so this signal will be shifted 3 boxes above, 3 units above. Or if you subtract this, then it will go 3 boxes down. So এটা 3 ঘর নিচের দিকে নেমে যাবে। সো 1 ঘর উপরের দিকে যাবে, 1 ঘর নিচের দিকে, 3 ঘর উপরের দিকে নেমে যাবে, বা 3 ঘর উপরের দিকে উঠে যাবে। সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অফসেট। সো অফসেটটা ক্যালকুলেট করা যায় কিভাবে, আগের দিনের ক্লাসে আমরা মনে হয় বলছিলাম। লেট আস সে অফসেট হচ্ছে কত আমরা জানি না। সো লেট আস অ্যাড সাম স্লাইডার ফর দ্য অফসেট। সো লেটস সে এরকম কিছু একটা, লেটস অ্যাড দ্য অফসেট 1.5। সো এই সিগন্যাল দেখে কিভাবে আপনারা বুঝতে পারেন যে হাউ মাচ ইজ দ্য অফসেট। সো পজিটিভ পিকের ভ্যালু মাইনাস নেগেটিভ পিকের ভ্যালু। সো পজিটিভ পিকের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, আমাদের পজিটিভ পিকের ভ্যালু হচ্ছে 2.5, নেগেটিভ পিকের ভ্যালু হচ্ছে 0.5। সো 2.5 মাইনাস 0.5 ডিভাইডেড বাই 2। সো 2.5 মাইনাস 0.5 তাহলে হয় যে ডিভাইডেড বাই 2, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 2/2 which is 1। তো অফসেট ইজ আওয়ার 1। এইভাবে আমরা মোটামুটি অফসেটের ভ্যালু এখান থেকে বের করতে পারি। সরি, অফসেটের ভ্যালু শুড বি 3.3, 1.5 কেন? 2.5 থেকে এটা যদি বিয়োগ করি, এখানে কয় ঘর গেছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। সো ইট শুড বি 1.5 হিয়ার। সো y এর ভ্যালু 2.5, এখানে হচ্ছে 1.5, তাহলে মাঝখানে ভাগ করলে যা পাবো, দ্যাট শুড বি দ্য অফসেট বলতেছি, দ্যাট শুড বি দ্য অ্যামপ্লিটিউড। একই তো কথা, একই, ঠিকই তো আছে। সো 2.5 মাইনাস 0.5 ডিভাইডেড বাই 2, দ্যাট উইল বি ইয়োর অ্যামপ্লিটিউড। সো দিস ইজ 1। সো 2.5 মাইনাস 0.5, this is 2.5 minus 0.5, this is 2, divided by 2 will be your amplitude. This is your amplitude. So এইটা এখান থেকে দেখা যাচ্ছে, এবং এটা হচ্ছে সেই অফসেট পার্টটা। তাহলে আমরা দেখবো অ্যামপ্লিটিউড যে জায়গাটায় আছে, সো অ্যামপ্লিটিউড ইজ 1,
এইটা কতটুকু পরিমাণ উপরের দিকে উঠছে। সো অ্যামপ্লিটিউড যেখানে থাকার কথা সেখান থেকে আমরা দেখতেছি যে 1 থেকে 2.5 পরিমাণ উপরের দিকে উঠছে, তার মানে আরো 1.5 ঘর উপরে উঠছে। সো অফসেট ইজ 1.5। এটাকে যদি আপনি আরো অন্য দিকে উঠাইতে চান, সেম সিমিলার ক্যালকুলেশন নিচের দিকে বা উপরের দিকে যেদিকে যান একই রকম ভাবে করা যাবে। হোয়াট ইজ ইম্পর্টেন্ট হিয়ার দ্যাট যখন আপনাদের অফসেটটা জিরোতে আছে, আগের দিনের ক্লাস এখনো রিপিট করতেছি, সো অফসেট যখন জিরোতে থাকে দ্যাট মিনস এটার সিগন্যালটার এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ জিরো। এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে হচ্ছে এটার ইন্টিগ্রেশন। সো লেট আস সে একটা ফুল সাইকেল যদি আমরা নেই, এখান থেকে শুরু করে একটা ফুল সাইকেল মেবি এতটুকু পর্যন্ত হয় একটা ফুল সাইকেল। সো একটা ফুল সাইকেল যদি আমরা নেই, একটা ফুল সাইকেল নিয়ে যদি আমরা এটাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করি, এটাকে ইন্টিগ্রেশন করার চেষ্টা করি, সো দিস ফাংশন ওয়াজ ভিটি। সো আমরা যদি বলি যে এই ভিটি ফাংশনটার ইন্টিগ্রেশন, সো ইন্টিগ্রেশন অফ সামথিং মানে হচ্ছে এরিয়া, সেই ফাংশনটাকে প্লট করার পরে তার এরিয়া আন্ডার দ্য কার্ভ। সো ইন্টিগ্রেশন অফ ভিটি তার মানে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ শুড বি, সো এটার পজিটিভ ডিরেকশনে আছে এইটুকু। আমি একটা দাগ দিতে হবে, তা নইলে আমার ফিগার নষ্ট হয়ে যাবে এখানে। ওকে, সো আমাদের গ্রিন পার্ট যেটা আছে, গ্রিন বা টিয়া কালারের পার্ট, দিস ইজ আওয়ার পজিটিভ হাফ সাইকেল এবং আওয়ার নেগেটিভ হাফ সাইকেল ইজ ইন দ্য লোয়ার রিজিয়ন। সো এই দুইটা এরিয়া যোগ করলে যোগফল ইউ শুড হ্যাভ সাম জিরো। সো যদি আপনি বলেন এই পার্টটুকু হচ্ছে এ, এই পার্টটুকু হচ্ছে বি এবং এই পার্টটুকু হচ্ছে সি, তাহলে এ প্লাস বি প্লাস সি শুড বি ইকুয়ালস টু জিরো, then obviously c should be some negative value এরকম। সো এরিয়া আন্ডার দ্য কার্ভ জিরো, এইটাকে আরো ভালোভাবে বোঝা যায় যদি আমাদের ফেজ অ্যাঙ্গেলটা না থাকে। ফর এক্সাম্পল লেটস গো ব্যাক টু ডেসমোস এন্ড সেট দ্য ফেজ অ্যাঙ্গেল টু জিরো। সো না, জিরো না দিয়ে 90 তে সেট করি, তাহলে একটু ভালো মতো বোঝা যাবে। সো দিস ইজ বেসিক্যালি সাইন ওয়েভ, ঠিক আছে। সো সাইন ফাংশনের ক্ষেত্রে আমরা দেখছি যে একটা ফুল সাইকেল যদি আমরা এখান থেকে নেই, সো একটা এন্টায়ার ফুল সাইকেল যদি আমরা এই জায়গা থেকে সাইন ফাংশনে নিয়ে প্লট করার চেষ্টা করি, তাহলে এটা আরো ভালো মতো বোঝা যাবে। সো এটার পজিটিভ হাফ সাইকেলে আছে হচ্ছে এই অংশ এবং এটা নেগেটিভ হাফ সাইকেলে আছে হচ্ছে এই অংশ। সো তার মানে এটা ইট ইজ কোয়াইট ক্লিয়ার টু সি দ্যাট এই অংশের উপরের অংশের যেই এরিয়া, এই এরিয়াটাকে যদি আপনি বলেন এক্স, তাহলে নিচের এরিয়াটা হবে হচ্ছে আপনার মাইনাস এক্স। সো দ্যাট একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দেয়। সো এরিয়া আন্ডার দ্য কার্ভ শুড বি জিরো when it is zero when the offset is at zero. সো যখন এই অফসেটটা জিরোতে সেট করা আছে, offset is equals to zero, in that case only area under the curve should be zero. এবং অফসেট যদি জিরোতে হয় তাহলে এই জিনিসটার যদি আমরা বলি এভারেজ বের করা, এভারেজ মানে হচ্ছে এইখান থেকে এতটুকু পর্যন্ত কি পরিমাণ সময় লাগছে, এই টাইমটা, এই টাইমটাকে যদি আপনি বের করতে চান, সো দিস ইফ দিস টাইম ইজ টি, সো পুরাটা হইতে আমার টি পরিমাণ সময় লাগে পর্যায়কাল, দিস ইজ টি বা টাইম পিরিয়ড। সো এই টি দিয়ে আমরা পুরো জিনিসটাকে যদি ভাগ করি তাহলে আমরা বলতেছি দিস ইজ দ্য অ্যাভারেজ। তখন এটাকে বলতেছি দিস ইজ দ্য অ্যাভারেজ অফ ফাংশন ভি, অ্যাভারেজ অফ ভিটি। ভিটি ফাংশনটার অ্যাভারেজ মানে হচ্ছে কোনো কিছুর কন্টিনিউয়াস ফাংশনের অ্যাভারেজ মানে হচ্ছে সেই জিনিসটাকে ইন্টিগ্রেশন করে ওই টাইমের ই দিয়ে ভাগ দেওয়া, তাহলে সেটাকে আমরা বলতেছি অ্যাভারেজ। সো অ্যাভারেজ মানে তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে সাম বা ইন্টিগ্রেশন অফ ভি, এই পুরোটার সাথে হচ্ছে আবার পুরোটার সাথে হচ্ছে আপনার টি ভাগ করা 1 বাই ক্যাপিটাল টি। যদি আপনি করেন তাহলে দিস ইজ ইয়োর average power, this part becomes your average power integration of vt. সো পুরো জিনিসটাকে আসলে টি দিয়ে ভাগ করা, পুরো জিনিসকে টি দিয়ে ভাগ করলে এটাই হয়। সো এখন এই ইন্টিগ্রেশন অফ ভিটি পার্টটা জিরো না আমাদের, কারণ আমরা বলছিলাম যে অফসেট যদি জিরোতে থাকে তাহলে ইন্টিগ্রেশন অফ ভিটি এই পার্টটা শুড বি জিরো। সো এই পার্ট যদি জিরো হয়, হোয়াট শুড বি দ্য অ্যাভারেজ পাওয়ার? Average power should also be zero. So average power or average is also zero. So এখান থেকে take away message হচ্ছে whenever you have any signal that has the offset is at zero, then it will have the average zero. But আমরা পাওয়ারের ক্ষেত্রে দেখছি যে ভোল্টেজ আর কারেন্টের গুণফল যখন আমরা করি, লেটস সে এটা একটা ভোল্টেজ, এটা একটা ভোল্টেজ এন্ড এটা একটা কারেন্ট, maybe let's make it 45.
ওকে, সো একটা ভোল্টেজ এবং একটা কারেন্ট আছে, যখন আমরা পাওয়ার বের করতে চাবো তার মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল। সো পিটি ইজ ইকুয়ালস লেটস সে ভিপি মাল্টিপ্লাইড বাই আইটি। তো এটা যখন করতেছি আমরা দেখেন এখানে পার্পল কালারে পাওয়ারের গ্রাফটা দেখা যাচ্ছে, ভোল্টেজ আর কারেন্টের গ্রাফটা সবুজ এবং নীল রঙে, ভোল্টেজ লাল, সরি সবুজ লাল রঙে হচ্ছে আপনার কারেন্ট, নীল রঙে লাল রঙে হচ্ছে আপনার ভোল্টেজ, এবং নীল রং বা পার্পল কালার যেটাই বলেন এটা হচ্ছে আপনার পাওয়ার। সো আমরা যদি শুধু পাওয়ারের গ্রাফটাকেই করি, আমরা ভোল্টেজ এবং কারেন্ট দুইটাকে অফ করে দিই, আমরা দেখতে পাচ্ছি ইট ইজ কোয়াইট ক্লিয়ার যে আমাদের অফসেটটা জিরোতে নাই। অফসেটটা এখানে জিরোতে নাই। দেন ওয়্যার ইজ দ্য অফসেট? অফসেটটা কোথায়? সো যেই জায়গায় আমাদের অফসেটটা আছে দ্যাট ইজ আওয়ার অ্যাভারেজ পাওয়ার। কিভাবে? কারণ আমরা অ্যাভারেজ পাওয়ারের ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের ফর্মুলাতে দেখছি যে আমাদের যেই কনস্ট্যান্ট পার্টটা থাকে, দিস পার্ট ইজ অ্যাকচুয়ালি আওয়ার অফসেট। কনস্ট্যান্ট পার্টটা হচ্ছে আমাদের অফসেট। সো আমরা যদি পুরো পার্টটাকে ইন্টিগ্রেশন করি, দ্য এন্টায়ার পিটি কে যদি উইথ রেসপেক্ট টু ডিটি আমরা যদি ইন্টিগ্রেট করি, সো ইন্টিগ্রেশন অফ সাম কনস্ট্যান্ট ইজ অ্যাকচুয়ালি ইটসেলফ। সো ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হয় না, এটা যা ছিল তাই থাকে। অ্যান্ড ইন্টিগ্রেশন অফ দিস সাইনোসয়েড is how much? Is 0. So this part is 0. So আমরা বলতেছি যে তাইলে পুরো পার্টের মধ্যে যদি আমরা 1/t দিয়ে ভাগ করি তাহলে আমরা এটার এভারেজ পাবো, তাই নয় কি? সো এন্টায়ার পার্টের মধ্যে আমরা যদি 1/t দিয়ে মাল্টিপ্লাই করি, 1/t দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখানে এভারেজ পাবো, সরি ক্যাপিটাল T। সো সিন্স ইন্টিগ্রেশন অফ দিস সাইনোসয়েড ইজ 0, বিকজ এই পার্টটুকুর মধ্যে তো কোনো অফসেট নাই, অফসেট পার্টটুকুতে তো কনস্ট্যান্ট আমরা আলাদা করেই ফেলছি। সো এইটুকুর ইন্টিগ্রেশন 0 হবে, যেহেতু অফসেট পার্টটুকু আমরা আলাদা করে ফেলছি। সো এই অফসেট পার্টের ইন্টিগ্রেশন সে নিজেই। সো রেস্ট অফ দ্য পার্ট ইজ কোয়াইট ইজি। আমরা দেখতেছি যে এই কনস্ট্যান্ট পার্টের ইন্টিগ্রেশন যদি সে নিজেই হয় তাহলে থাকতেছে কি, সেই কনস্ট্যান্ট পার্টটা এবং ডিটি পার্টটা সেইটা বাদ যায়, এটাও বাদ যায়। সো আলটিমেটলি গিয়ে সেই কনস্ট্যান্ট নিজেই থাকে। সো অ্যাভারেজ অফ ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার আমরা যদি এইভাবে বলি যে অ্যাভারেজ অফ ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার, সো অ্যাভারেজ অফ ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার, সো এইভাবে যদি বলেন যে অ্যাভারেজ অফ ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার বিকামস দ্য কনস্ট্যান্ট পার্ট অনলি, তার যে শুরুতে কনস্ট্যান্ট পার্ট থাকে সেটাই থাকে, রেস্ট অফ দ্য পার্ট কিন্তু 0 হয়ে গেছে। সো ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের যদি অ্যাভারেজ নেন তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র প্রথম টার্মটা সার্ভাইভ করে এবং রেস্ট অফ দ্য টার্ম যেটা থাকে এই পার্টটা 0 হয়ে যায়। সো আমরা বলতেছি যে অ্যাভারেজ অফ ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার এটাকে না বলে আমরা বলতেছি এটার নামই হচ্ছে আপনার অ্যাভারেজ পাওয়ার। সো দ্যাট ইজ ওয়াই এই কনস্ট্যান্ট পার্টটার একটা নাম আছে, এই কনস্ট্যান্ট পার্টটাকেও আমরা বলি হচ্ছে দিস ইজ দ্য অ্যাভারেজ পাওয়ার, অথবা অ্যাভারেজ অফ ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার না বলে আমরা বলি দিস ইজ অ্যাভারেজ পাওয়ার। সো বেসিক্যালি দিস ইজ দ্য অ্যাভারেজ অফ ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। সো কিভাবে এইটা ওই একই জিনিসে আসলো, তার মানে আমরা এই জায়গা থেকে বলতে পারতেছি যে পুরা এন্টায়ার যেই ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের টার্মটা আছে সেই টার্মের প্রথম যে অংশটুকু, that first part is called the average power, এবং rest of the part is sinusoid, এবং the whole part is called the instantaneous power. So তার মানে এই অংশটুকু হচ্ছে আমাদের সেই ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের ফর্মুলা। তার প্রথম যেই কনস্ট্যান্ট পার্টটুকু আছে টি বিহীন সেই পার্টটুকুকে আমরা বলতেছি দিস ইজ আওয়ার অ্যাভারেজ পাওয়ার। এনি কোয়েশ্চেন টিল নাও? কোনো প্রশ্ন? ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। সো চ্যাপ্টার 11 এর অঙ্কগুলো খুব সোজা, রাইট হ্যান্ড সাইডের মানে সবই দেওয়া থাকবে, শুধু লেফট হ্যান্ড সাইডের জিনিসপাতি বের করতে হবে। সো আপনাকে যদি বলে অ্যাভারেজ পাওয়ার বের করতে, তাহলে শুধু এই কনস্ট্যান্ট পার্টটা ক্যালকুলেট করবেন, ইউনিট ভিএম, ইউনিট থিটা ভি, ইউনিট আইএম, ইউনিট থিটা আই। সো সবগুলাই জানা আছে, আর বাদ বাকি এখানে শুধু ওমেগা লাগবে, ওমেগাটাও সাধারণত দেয়া থাকবে প্রশ্নে। সো দিস ইজ হোয়াট দ্য থিংস আর। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে ডেসমসে যদি আমরা ফেরত যাই, আমরা ভোল্টেজ এবং কারেন্টের সাথে যদি আমরা ফ্রিকোয়েন্সিটাকে কম্পেয়ার করি, ইউ সি দ্যাট ভোল্টেজ যতক্ষণে একটা সাইকেল কমপ্লিট করছে ততক্ষণে পাওয়ার তার ডাবল পরিমাণ সাইকেল কমপ্লিট করে। ফর এক্সাম্পল ভোল্টেজ এখানে দেখা যাচ্ছে যে একটা সাইকেল কমপ্লিট করছে, বাট এট দ্যাট টাইম, উইদিন দ্যাট টাইম, মিন হোয়াইল সে কি করছে, পাওয়ারটা 2টা সাইকেল কমপ্লিট করছে। দেখেন 2বার পিক পাওয়া যাচ্ছে, আর এখানে ভোল্টেজের লালটাতে একবার পিক পাওয়া যাচ্ছে। সো দিস ইজ অ্যান ইন্ডিকেশন দ্যাট আমার এখানে ওমেগাটা টুয়াইস ওমেগা হয়ে গেছে। সো ওমেগাটা এই জায়গায় ডাবল,
সো ফ্রিকোয়েন্সি যে ডাবল হয়ে যায় এটার একটা প্রুফ আমরা নিজের চোখেও দেখতে পেলাম। সো ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার, এভারেজ পাওয়ার, এই জিনিসটাকে তার মানে বলতেছে যে অফসেট পার্ট যতটুকু এই উপরে উঠে এটা আসলে এভারেজ পাওয়ারের কারণে উপরে ওঠে। রেস্ট অফ দ্য পার্ট যদি আমরা বলি যে এভারেজ পাওয়ার আসলে কে কনজিউম করে, ওই যে ইন্টিগ্রেশন পার্টের এগুলা এখানে বইয়ে প্রমাণ সহ দেওয়া আছে, ডেরিভেশন, বাট এগুলো আমরা মুখে মুখে বললাম এই মাত্র এতক্ষণ। এনিওয়ে, সো যেটা বলতেছিলাম যে যদি আমরা একটা সার্কিটের মধ্যে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, তিন ধরনের এলিমেন্টই থাকে। আমরা ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরকে আমরা বলি দিজ আর রিঅ্যাক্টিভ এলিমেন্ট। তো রিঅ্যাক্টিভ এলিমেন্ট গুলা সাধারণত কিছুটা সময় পাওয়ার নেয়, কিছুটা সময় পাওয়ার দেয়। সো রিঅ্যাক্টিভ এলিমেন্ট গুলার কারণে আমাদের সাধারণত এই পাওয়ারের কার্ভটা উপরে ওঠে না। যদি কোনো কারণে লেটসে, কথার কথা, লেটসে দিস ইজ দ্য কার্ভ অফ এ পাওয়ার, যদি কারণে পাওয়ারের কার্ভ এরকম থাকে, তার মানে এটা দেখা যাচ্ছে কি এটার অফসেট কত, জিরো, রাইট? এটার অফসেট জিরো, তার মানে এটার এভারেজও কত হবে, জিরো হবে। তার মানে বুঝতে হবে দিস ইজ ফর আইদার ইন্ডাক্টর অর ক্যাপাসিটর। বাট যদি পাওয়ারের কার্ভটা উপরে উঠে যায়, তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর তিনটার কারণেই আছে, এবং রেজিস্টরের কারণে এটা সার্টেইন অ্যামাউন্টের পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতেছে, সে উপরে উঠছে। বাট ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের কারণে সে কিন্তু কোনো অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব করে না, বিকজ ক্যাপাসিটর বা ইন্ডাক্টর সে কিছু সময় পাওয়ার দেয়, কিছু সময় পাওয়ার নেয়। জাস্ট লাইক আপনার কাছ থেকে একটা বন্ধু প্রতি মাসের 5 তারিখে সে 100 টাকা ধার নেয়, আবার 25 তারিখে ফেরত দিয়ে দেয়। সো অন অ্যাভারেজ প্রতি মাসে আপনার কাছ থেকে কত টাকা নেয়? 0 টাকা, কারণ যে সে যা নেয় সে তা আবার ফেরতে দিয়ে দিচ্ছে। সো আমাদের বইতে এটাই বলছে যে অ্যাভারেজ পাওয়ার, ক্যাপাসিটর বা ইন্ডাক্টর সাধারণত অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব করে না, সে যা নেয় সেটা আবার ফেরত দিয়ে দেয়। ক্যাপাসিটর যে পরিমাণ ভোল্টেজ স্টোর করে রাখে সেটা আবার সে ছাইরাও দেয়। ইন্ডাক্টর যে পরিমাণ কারেন্ট স্টোর করে রাখে এটা সে আবার সার্কিটে ছেড়েও দেয়। সো কোন একটা সার্কিট যদি পিওরলি রেজিস্টিভ বা পিওরলি ক্যাপাসিটিভ হয়, সো এখানে বলছে ইটস এ, যদি পিওরলি রেজিস্টিভ বা পিওরলি ক্যাপাসিটিভ হয়, ইন দ্যাট মিনস আমরা বলতেছি দিস ইজ এ পিওরলি রিঅ্যাক্টিভ সার্কিট হয়, ইন দ্যাট কেস ভোল্টেজ এবং কারেন্টের ফেজ অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। এই জিনিসটা হচ্ছে আপনাদের 9 নম্বর এক্সপেরিমেন্টে ছিল, বাট এটা আপনাদের করানো হয় নাই বলে আপনারা দেখতেছেন না। বাট আমরা পিস পাইসে সিমুলেট করে দেখতে পারি এরকম যে একটা যদি ভোল্টেজ থাকে এবং একটা যদি কারেন্ট থাকে, দুইটাকে যদি পাশাপাশি প্লট করা হয়, সার্কিটটার মধ্যে যদি শুধু ইন্ডাক্টর থাকে তাহলে ভোল্টেজ লিড করে, ইন্ডাক্টরে যে ভোল্টেজ লিড করে, এবং এই অ্যাঙ্গেলটা একদম এক্স্যাক্টলি 90 ডিগ্রি হয় এরকম। সো দিস ইজ সামথিং লাইক এরকম কিছু একটা হবে। ঠিক আছে, এরকম কিছু একটা, তার মানে দিস ইজ অ্যান ইন্ডাকটিভ সার্কিট, ভোল্টেজ 90 ডিগ্রি লিড করতেছে, একটা আরেকটার থেকে 90 ডিগ্রি আগে আছে। সো এইরকম সার্কিট পাওয়া যাবে যদি সার্কিটের মধ্যে শুধুমাত্র ইন্ডাক্টর থাকে। ইন্ডাক্টর থাকলে পিওরলি 90 ডিগ্রি লিড করবে। খেয়াল করে দেখেন যেখানে আছে তার থেকে ঠিক 90 ডিগ্রি। সো একটা কোসাইন, একটা সাইন, একটা মাইনাস সাইন আর একটা হচ্ছে কস ফাংশন এরকম। সো দিস ইজ এ মাইনাস সাইন ফাংশন, দিস ইজ এ কস ফাংশন এরকম। সো একটা থেকে এক্স্যাক্টলি 90 ডিগ্রি আছে। আবার উল্টাটা, যদি ভোল্টেজ পিছায় যায়, কারেন্ট আগে যায়, ইন দ্যাট কেস আমরা বলি দিস ইজ এ ক্যাপাসিটিভ সার্কিট, এই সার্কিটের মধ্যে শুধুমাত্র ক্যাপাসিটর আছে। সো ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের মধ্যে ফেজ অ্যাঙ্গেল ইজ অলওয়েজ 90 ডিগ্রি। এবং আমরা এভারেজ পাওয়ার ফর্মুলাতে দেখছি, এভারেজ পাওয়ারের ফর্মুলাতে দেখছি যে থিটা ভি মাইনাস থিটা আই বের করতে বলছে, হাফ ভিএমআইএম থিটা ভি মাইনাস থিটা আই। থিটা ভি মাইনাস থিটা আই ইজ অলওয়েজ 90 ডিগ্রি ফর ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর। তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু 0, তাহলে এভারেজ পাওয়ার ফর ক্যাপাসিটর এর ইন্ডাক্টর ইজ অলওয়েজ 0। সো কোন অঙ্কে, সো সম্ভবত এক্সাম্পল কোন একটা অঙ্কে গিয়ে আপনাদেরকে বলছে যে এই ক্যাপাসিটরের এভারেজ পাওয়ার বের করেন, এই ক্যাপাসিটরের ড্র করা এভারেজ পাওয়ার বের করেন। আপনি যদি আজকের ক্লাসের এতক্ষণ মনোযোগ দিয়ে থাকেন, আপনি বলবেন যে স্যার, without doing any calculation you will say that sir capacitor has zero average power because ক্যাপাসিটরের কোনো ফেজ অ্যাঙ্গেল মানে ক্যাপাসিটর থাকলেই বা ইন্ডাক্টর থাকলেই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল হয়, সুতরাং এটা জিরো। অথবা বললেন রিঅ্যাক্টিভ এলিমেন্ট গুলা কোনো এভারেজ পাওয়ার ড্র করে না। যেমন এক্সাম্পল, সরি, প্র্যাকটিস প্রবলেম 11.3 তেও দেখেন ইন্ডাক্টরের পাওয়ারটা এখানে দেখেন 0 ওয়াট আসছে। সেটা আপনি ক্যালকুলেশন করেও করতে পারেন, অথবা ক্যালকুলেশন না করে জাস্ট সিম্পলি কথা বলেও বলে দিতে পারেন যে এটা 0। একইভাবে এই অঙ্কটায় প্র্যাকটিস প্রবলেম, সরি, এক্সাম্পল 11.4, যেখানে প্রত্যেকটা এলিমেন্টের পাওয়ার বের করতে বলছে, প্রত্যেকটা এলিমেন্টের পাওয়ার ক্যালকুলেশন করতে বলছে। উইদাউট ডুইং এনি ক্যালকুলেশন আমরা বলতে পারি যে এটার এভারেজ পাওয়ার 0, এইটার এভারেজ পাওয়ার 0। কেন বলেন তো?
কেন এদের অ্যাভারেজ পাওয়ার 0? হ্যালো, এতক্ষণ শুনতে পাচ্ছেন কি? তো যা নেয় সেটা আবার দিয়ে দেয় স্যার। হ্যাঁ মানে হ্যাঁ এত মানে আরো এত ডিটেইলে যাওয়ার দরকার নেই, আরো সংক্ষেপে বলেন যে বিকজ তারা ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের অ্যাভারেজ পাওয়ার ইজ 0। তাই আমরা এই জায়গায় উইদাউট ডুইং এনি ক্যালকুলেশন, আমাদের বইতে দেখেন ওরা অঙ্ক করে 0 পাইছে, বাট আমাদের এটা করার কোনো দরকার নেই। দেখেন ওরা অঙ্ক করে ক্যালকুলেশন করে ওরা 0 পাইছে, বাট আপনি এই ক্যালকুলেশনটা করবেন না। আপনি বলে দিবেন P4 is for P4 is for the capacitor. Since this is a reactive element, the average power will be 0. P3 will also be 0 because this is a reactive element inductor, so average power will be 0. বাকি তিনটা আপনি অঙ্ক করে বের করেন। সো অ্যাভারেজ পাওয়ার বের করার জন্য আপনার আসলে দিন শেষে লাগতেছে ভোল্টেজ আর কারেন্ট, ভোল্টেজ আর কারেন্টের ফেজর ভার্সন। সো ভোল্টেজের অ্যামপ্লিটিউড, কারেন্টের অ্যামপ্লিটিউড, ভোল্টেজের অ্যাঙ্গেল, কারেন্টের অ্যাঙ্গেল, তাইলে আপনি যে কোনো পাওয়ার ক্যালকুলেট করতে পারতেছেন। সো এই চারটা জিনিস জানলে আপনি যে কোনো জিনিস ক্যালকুলেট করতে পারবেন চ্যাপ্টার 11 এর, এটাই হচ্ছে মূল কথা। সো অ্যাভারেজ পাওয়ার গেল, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার নিয়ে আমরা কথাবার্তা বললাম। এইবার আমরা শুরু করব ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। চ্যাপ্টার 10 এ আমরা থেভেনিন নর্টন পর্যন্ত আসছি, বাট এসি সার্কিটে আইসা আমরা দেখছি পাওয়ার অনেক রকম আছে। কেবলমাত্র দুইটা পাওয়ারের কথা আমরা জানতে পারছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাভারেজ পাওয়ার। দুইটা পাওয়ারের কথা আমরা জানতে পারছি। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমরা জানি যে থেভেনিন সার্কিটে, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে যদি এটা একটা এসি সোর্স, সো এখানে যদি ZTH হয়, so this is the Thevenin equivalent circuit, so this is VTH. সো VTH এবং ZTH এর মধ্যে লেটস সে এই ধরনের একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দেয়া আছে। এখন আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে কি শিখছিলাম ডিসির ক্ষেত্রে, যে যদি আমরা লোডটাকে কানেক্ট করি এটার সাথে এবং এই লোডের ভ্যালু ZL যখন ZTH এর সমান হয়, তখন জানি কি পাওয়া যাবে? ম্যাক্সিমাম পাওয়ার স্যার। ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে। বাট এসি সার্কিটের ক্ষেত্রে এই জায়গায় একটু ব্যতিক্রম আছে, এটা হচ্ছে ZTH এর কনজুগেটের সমান যখন পাওয়া যাবে তখন ইউ উইল হ্যাভ ম্যাক্সিমাম পাওয়ার। সো ফর ম্যাক্সিমাম পাওয়ার দ্য কন্ডিশন ইজ, ফর ম্যাক্সিমাম পাওয়ার দ্য কন্ডিশন ইজ ZTH এর কনজুগেট যেটা, ইট শুড বি ইকুয়ালস টু ZL, নট ZTH ইটসেলফ, বরং ZTH এর যে কনজুগেট সেই কনজুগেটের সমান হইতে হবে হচ্ছে আপনার ZL। তাইলে আপনি এখানে বলতে পারবেন যে ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার পাওয়া যাবে। সো ZTH কনজুগেট শুড বি কনসিডার্ড ইনস্টেড অফ ZTH কনজুগেট শুড বি কনসিডার্ড। ঠিক আছে? সো কনজুগেট মানে যেন কি স্যার মাইনাস লাগে স্যার। সো অ্যাঙ্গেলটার সাইন চেঞ্জ হয়ে যাবে, অথবা ইমাজিনারি পার্টের সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। সো এসি সার্কিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশনটাই একটু ঘাপলা আছে, সেটা কি ZTH এর কনজুগেট নিয়ে করতে হবে, কিন্তু রেগুলার ZTH নিয়ে করলে কিন্তু হবে না। সো ZTH এর কনজুগেট নিয়ে দেন ইউ হ্যাভ টু ডু হোয়াট এভার দ্য ক্যালকুলেশন ইউ নিড টু ডু। সো এটাই হচ্ছে ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার। আমাদের বইতে আরো মেলা কিছু করছে কিভাবে ZTH কনজুগেট হইলো, সেটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানে দেখা যাচ্ছে। ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ গো থ্রু অল দিস। মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করা লাগতেছে কেন? কারণ আগেরটার ক্ষেত্রে আমরা RL এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতাম, ভেরিয়েবল ছিল আমাদের RL, বাট রাইট নাও আওয়ার ভেরিয়েবল ইজ ZL। কিন্তু Z মানে কি R প্লাস J XL মাইনাস XC, তার মানে আমাদের ভেরিয়েবল আসলে দুইটা। সো একটাকে স্থির রেখে আরেকটাকে কনস্ট্যান্ট রেখে একবার ডিফারেন্সিয়েশন, আবার এটাকে স্থির রেখে অন্যটাকে ভেরিয়েবল রেখে আবার ডিফারেন্সিয়েশন, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এগুলোকে সলভ করার পর আমরা পাই হচ্ছে XL আর XTH সমান হইতে হবে, মানে নেগেটিভ হইতে হবে। সো এক্স পার্টটা যদি নেগেটিভ হয় সেটার নামই আমরা দিছি কনজুগেট। সো এক্স পার্ট যেটা থাকে, এক্স পার্টটার যদি পজিটিভের বদলে নেগেটিভ হয়ে যায় তাহলে সেটাই তো আমাদের কনজুগেট। সো দিস ইজ ZL আর ZTH কনজুগেট যখন সমান, ইন সাচ কেস আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাই। দিস ইজ দা ফর্মুলা। নাও আমরা ম্যাক্সিমাম পাওয়ারের জন্য যে ফর্মুলা সেটাও এখান থেকে ডিরাইভ করতে পারি, বাট আমরা ডেরিভেশনে যাব না, আমরা সরাসরি ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলাটা এখান থেকে কি আছে আমরা জাস্ট জেনে নিই। ডিসির সাথে এটার তফাৎ কি দেখেন তো? ম্যাক্সিমাম পাওয়ার আগে ছিল 4 এখন আছে 8। আগে ছিল 4 এখন আছে 8, আরেকটা তফাৎ আছে, আরো দুইটা তফাৎ আছে ইনফ্যাক্ট।
এখানে কমন সেন্স অনুযায়ী বলতেছে যে এসির জন্য ZTH হওয়ার কথা, এখন সময় দুপুর 2টা, তাই না? জি স্যার। কিন্তু এটা কিন্তু RTH, এটা কিন্তু ZTH না। এবং আরো একটা ঘাপলা আছে, দেখেন VTH এর পাশে পরমমান টাইপ একটা চিহ্ন দেওয়া। এটা মানে কি? সো যে কোনো কমপ্লেক্স নাম্বারের যখন আমরা এরকম এই মডুলাস অপারেটর দিব, সো ইফ দ্য কমপ্লেক্স নাম্বার ইজ কল্ড জেড, হ্যাঁ, জেড এর যদি এরকম মডুলাস অপারেটর দেই, এটার মানে হচ্ছে জেড কে আপনি পোলারে নিয়ে যাবেন। জেড কে পোলারে নিয়ে গেলে ইউ উইল হ্যাভ সামথিং অ্যাঙ্গেল সামথিং। সো ইফ দ্যাট ইজ আর অ্যাঙ্গেল ফাই, হ্যাঁ, দেন শুধু আর পার্টটা হবে হচ্ছে আপনার জেড কনজুগেট। ইন আদার ওয়ার্ডস, ইফ জেড ইজ দিস r angle phi, in that case the modulus of z is actually your r. অথবা যদি এটাকে এইভাবে লিখেন যে এটাকে কার্টেসিয়ান ফরম্যাটে লেখা আছে x plus j y, in such case the modulus of z should be root over x square plus y square. তাইলে বলেন এখানে VTH যেটা দেয়া থাকবে, তাহলে VTH যেটা দেয়া থাকবে সেটা লেট আস সে VTH দেয়া আছে 30 অ্যাঙ্গেল 45 ডিগ্রি। হাউ মাচ শুড বি দ্য মডুলাস অফ VTH? 30 স্যার। 30. So in that case you should write only 30, not 30 angle 45. So এখানে কিন্তু শুধু 30 বসবে, ঠিক আছে? বিকজ মডুলাস অফ VTH, মডুলাস অফ VTH, সো এখানে যদি দাগ দেন তাহলে মিন করবে তার শুধু এই অ্যামপ্লিটিউড পার্টটা, তার এই ফেজ পার্টটা কিন্তু তখন কনসিডারেশনে আসবে না, ঠিক আছে? সো কোনো কিছুর পরম মান দেওয়া মানে সেটাকে পোলারে নেওয়ার পর তার আর পার্টটা এটা। সো দিস ইজ পি ম্যাক্স। এই হলো আমাদের ফাইনাল এক্সামের জন্য ম্যাক্সিমাম পাওয়ার। এখন ম্যাক্সিমাম কোন পাওয়ার, ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার না এভারেজ পাওয়ার? প্রবলেম ইজ এসিতে বিভিন্ন ধরনের পাওয়ার আছে। এইখানে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের ক্ষেত্রে এসি সার্কিটের ক্ষেত্রে আমাদেরকে নিতে হবে শুধু এভারেজ পাওয়ারটা, ম্যাক্সিমাম ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার কিন্তু হয় না। সো এই জায়গায় আসলে ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার কথাটা একটু মিসলিডিং। কথাটা আসলে হওয়া উচিত ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার একটা শব্দ। তো ইট শুড বি ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার ইজ একটা শব্দ হিসেবে কনসিডার করেন। সো এভারেজ পাওয়ারটা কখন ম্যাক্সিমাম হবে? দিস ইজ এভারেজ পাওয়ার। সো এইভাবে চিন্তা করলে তাইলে এখন আপনি বুঝতে পারবেন যে কোন পাওয়ারটা ম্যাক্সিমাম হচ্ছে, এভারেজ পাওয়ারটা ম্যাক্সিমাম হচ্ছে। সো দিস পি ম্যাক্স ইজ দ্য ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার, ঠিক আছে? এভারেজ পাওয়ারের ম্যাক্সিমামটা এটা। সো ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার পাওয়ার জন্য আওয়ার কন্ডিশন ইজ, আমাদের লোড যেটা থাকবে সেটা হচ্ছে ZTH, যেটা পাবো আগের নিয়মেই, ZTH এর কনজুগেট হইতে হবে এইটা, এবং পি ম্যাক্স হবে হচ্ছে VTH এর মডুলাস এর স্কয়ার ডিভাইডেড বাই 8। ZTH না, এই জায়গায় হবে RTH। ক্লিয়ার? আচ্ছা, কেন এটা হইতেছে একটু যদি আমরা এই পার্টটুকুর দিকে নজর দেই তাহলে দাঁড়াচ্ছে কি, লেট আস সি। সো ফর ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার আমরা দেখতেছি ZL আর ZTH কনজুগেট আমাদের সমান হইতে হবে। ইন রিয়েলিটি জেড গুলো আসলে কি দিয়ে তৈরি? জেড বলতে তো আসলে কিছু নাই, জেড গুলো আসলে কি দিয়ে তৈরি? রাইট, এরকম কিছু একটা। সো লেট আস কনসিডার আওয়ার ZTH দেয়া আছে, কথার কথা আমরা ZTH অঙ্ক করে পাইছি 4 মাইনাস J3 ওহম। তাইলে এই ZTH এর মধ্যে আপনি এটাকে R প্লাস J XL মাইনাস XC তে কনসিডার করেন। সো দিস ইজ R প্লাস J XL মাইনাস XC। সো যেহেতু দেখতেছি এখানে চিহ্নটা মাইনাস, তাহলে এখানে কি XL আছে না XC আছে? XC স্যার। XC আছে। সো উই ক্যান সেট দ্যাট XL ইকুয়ালস টু 0, যে এখানে আমরা বলতে পারি যে XL নাই, শুধু আছে হচ্ছে XC। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ XC? What is the value of XC? Sir, 3. 3 ohm. So the value of XC is 3 ohm. তার মানে বুঝতেছি যে এই জায়গাটায় আসলে ঘটনাটা কি দাঁড়াইছে, এই জায়গায় আসলে একটা রেজিস্টর আছে, যে রেজিস্টরের ভ্যালু হচ্ছে 4 ওহম, এবং এখানে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের ইম্পিডেন্স হচ্ছে -J3 and this is 4, তাই নয় কি?
আচ্ছা, আবার উল্টাটা, লেট আস সে আপনাকে এখানে দিয়ে দেওয়া আছে হচ্ছে ফর্মুলাটা লিখে নিলাম। লেটস সে আপনাকে দিয়ে দিছে হচ্ছে 4 প্লাস J5 এরকম কিছু একটা। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? আর এর ভ্যালু ইজ স্টিল 4, আর এর ভ্যালু হচ্ছে 4 এবং তারপরে ইন্ডাক্টর আছে না ক্যাপাসিটর আছে? যেহেতু এটা পজিটিভ, দেন উই ক্যান সে দ্যাট ক্যাপাসিটর নাই, ক্যাপাসিটর ইজ 0। তাহলে এইটার ক্যাপাসিটরের বদলে তাহলে এখানে কি থাকবে? কথা বলেন, কি থাকবে এই জায়গায়? ইন্ডাক্টর। কেন ইন্ডাক্টর দিলাম? কারণ প্লাস চিহ্ন। সো হোয়াট ইজ দ্য ইম্পিডেন্স অফ দিস ইন্ডাক্টর? J5। সো একক হচ্ছে ওহম, একক হচ্ছে ওহম। আশা করি বুঝতে পারছেন। সো লেট আস সে আপনাদের ZTH দেয়া আছে হচ্ছে 4 প্লাস J5, সো উইচ ইজ বেসিক্যালি ZTH মানে হচ্ছে 4 প্লাস J5। সো এটা হচ্ছে আমাদের একটা রেজিস্টর, আর প্লাস যেহেতু তার মানে একটা ইন্ডাক্টর হবে। সো দিস ইজ 4 and that is J5। খেয়াল করে দেখেন ইন্ডাক্টরের ইম্পিডেন্স ইজ অলওয়েজ পজিটিভ। আচ্ছা, ভালো কথা। ম্যাক্সিমাম এভারেজ পাওয়ারের জন্য ZTH এর কনজুগেট লাগবে। নাও হোয়াট ইজ দ্য কনজুগেট অফ ZTH? হোয়াট ইজ দ্য কনজুগেট অফ ZTH? বলেন কত হবে? 4 প্লাস J5 ছিল ZTH, তাহলে কনজুগেট অফ ZTH হবে, ZTH এর কনজুগেট হবে হচ্ছে 4, কত বলেন, মুখে কথা বলেন না কেন? -J5 4 মাইনাস J5। সো এইটাকে যদি আমরা ম্যাটেরিয়ালাইজ করতে চাই, বাস্তবে রূপ দিতে চাই, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা আর আছে এবং এখানে একটা সি আছে, যেহেতু নেগেটিভ, তার মানে দিস ইজ সি। সো দিস ইজ ইয়োর ZTH। এটার ভ্যালু হচ্ছে 4 ওহম এবং এটার ভ্যালু হচ্ছে -J5, রাইট? সো এই পার্টটা যদি আপনার লোড হিসেবে আপনি জোড়া লাগাই দিতে পারেন, তাইলে আপনি ম্যাক্সিমাম এভারেজ পাবেন, আমাদের বইতে সেটাই বলতেছে। সো লেট আস রিমুভ দিস ZL। তাহলে সেই জায়গায় আমাদের যেইটা সাজেস্ট করছে সেই অনুযায়ী আমরা একটা রেজিস্টর কানেক্ট করব অফ 4 ওহম এবং একটা ক্যাপাসিটর কানেক্ট করব, যেটার কাজ হবে উপরের ইন্ডাক্টরকে নিউট্রালাইজ করা। সো দিস ইজ 4 ওহম এবং এটার ভ্যালু কত? -J5। সো দিস ভ্যালু ইজ -J5। সো -J5 যা ছিল সেটাকে আমরা এখান থেকে নিয়ে আসলাম। কারো কি বুঝতে সমস্যা হয়েছে আমরা কি করতেছি? একক হচ্ছে ওহম। সো এখন তাহলে সার্কিটটা দাঁড়াইলো কি? খেয়াল করে দেখেন, এখন কিন্তু আপনি সার্কিটটার মধ্যে যদি সিরিজ সার্কিট করতে যান, পুরাটাকে যদি একটা এলিমেন্ট হিসেবে কনসিডার করতে যান, তাইলেই দেখবেন কিন্তু দেখেন নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, রেজিস্টর এবং ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর একে অপরকে নিউট্রালাইজ করে দিচ্ছে। সো আপনি যদি এখানে লেখেন আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি, সো আর আছে দুইটা, 4 প্লাস 4, আর মানে হচ্ছে 4 প্লাস 4, সো দিস ইজ 8, দিস ইজ ইয়োর আর প্লাস জে ইন্ডিভিজুয়ালি এক্সএল মাইনাস এক্সি। সো একবারে যদি সবগুলোকে আপনি যোগ করে দেন, প্লাস J5 and মাইনাস J5। সো J5 কাটা থাকতেছে শুধুমাত্র 8। তার মানে বোঝা যাচ্ছে যে এইখান থেকে কনজুগেট বানানোর উদ্দেশ্য হচ্ছে ZTH এর মধ্যে যদি ইন্ডাক্টর থাকে সেটাকে ক্যাপাসিটর দিয়ে নিউট্রালাইজ করা, কিংবা উল্টাটা এই জায়গায় যদি ক্যাপাসিটর থাকতো তাহলে এই জায়গায় ইন্ডাক্টর দিয়ে নিউট্রালাইজ করা সেটাকে। সো দিস ইজ হোয়াট দ্য মেইন পারপাস অফ ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যাপাসিটর থাকলে সেটাকে ইন্ডাক্টর দিয়ে নিউট্রালাইজ করা লাগবে, অথবা ইন্ডাক্টর যদি থাকে সেটাকে ক্যাপাসিটর দিয়ে নিউট্রালাইজ করা লাগবে। যদি না আমি ক্যাপাসিটর বা ইন্ডাক্টর একে অপরকে আরেকটা দিয়ে নিউট্রালাইজ না করতে পারি, তাহলে আমি ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার পাবো না। এটাই আমাদের ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ারের মূল কনসেপ্ট, যে আমার ZTH আমি যেটা পাবো সেটার রিঅ্যাক্টিভ পার্টকে আপনার অপোজিট রিঅ্যাক্টিভ জিনিস দিয়ে নিউট্রালাইজ করা লাগবে। এটা কোয়াইট ইজিলি বলা যায় যে ZTH এর কনজুগেট দিলেই নিউট্রালাইজ হয়ে যাবে, যেহেতু আপনার ইমাজিনারি পার্টটার সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, দুইটা যোগ করলে এমনিই একটা আরেকটার সাথে কাটা যাবে। তারপরে বাদ বাকি সিম্পল ক্যালকুলেশন, যেহেতু তখন আর আমার কমপ্লেক্স নাম্বার
থাকতেছে না। সো দিস ইজ অ্যাবাউট ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার। কোশ্চেন কোনো? বাদ বাকি জিনিস সব আগের মতোই। এনি কোয়েশ্চেন? Okay. Let us move forward with the next concept, that effective power or RMS power. Now, এখানে এই ইফেক্টিভ পাওয়ার জিনিসটা কি? আপনারা এইচএসসি তে মনে হয় গড় মুক্ত পথ বা এসএসসি তে মিন ফ্রি পাথ এই টাইপের কিছু একটা জিনিস পড়ছিলেন, গড় মুক্ত পথ হাবিজাবি, ওইটার সাথে রিলেটেড কিছু একটা। আমরা পড়ালেখা থেকে পজ দিই আসলে জিনিসটা কি, ইফেক্টিভ ভ্যালু বা আরএমএস ভ্যালু আসলে জিনিসটা কি সেটা আমরা বের করি। সো লেটস সে আমরা যেই বইতে আমাদেরকে যেই টাইপের দিয়ে দেয়, সার্কিট দিয়ে দেয়, সো লেটস সে আপনি কি করছেন, এই টাইপের একটা সার্কিট নিয়ে আসছেন। আচ্ছা, এই টাইপের একটা সার্কিট নিয়ে আসা, এখন আপনি এটাকে একটা ভোল্ট মিটার দিয়ে আপনি মাপতে চাইছেন যে কত ভোল্টেজ দেখাইতেছে। এখন এসি তো এক এক সময় এক এক ভ্যালু দেখাবে, তাই না? এখন আপনি যদি এসি একটা ভোল্ট মিটার নিয়ে আসেন, এসি একটা ভোল্ট মিটার নিয়ে আসা এই ভোল্টেজটা মাপার চেষ্টা করেন, এই ভোল্ট মিটারের রিডিং কত দেখাবে? অ্যাকর্ডিং টু দিস টার্ম তারা বলছে এটা তো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, V1 হবে একরকম, V2 হবে আরেক রকম, V1.5 could be something else, V2.7 could be something else। আমি কোনটা দেখাবো? আমার এই ভোল্টমিটারের রিডিং এ দেখাবে কোনটা? এইটা নাকি এইটা, নাকি কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েটিং কোনো ভ্যালু দেখাতে থাকবে, বিভিন্ন ভ্যালু এসে লাফালাফি করতে থাকবে, এরকম কিছু? উত্তরটা কি জানেন কেউ? স্যার অ্যাভারেজ ভ্যালু দেখায়। এই জায়গায় উত্তরটা হচ্ছে সে অ্যাভারেজ ভ্যালু দেখে না, সে একটা স্পেশাল ভ্যালু দেখায়, সেই ভ্যালুটার নামই হচ্ছে আমরা বলি ইফেক্টিভ ভ্যালু আর আরএমএস ভ্যালু। ইন আদার ওয়ার্ডস, আপনি যখন কোনো কোয়ান্টিটিকে মিটার দিয়ে, এসি কোয়ান্টিটি যেটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, সেটাকে যখন আপনি কোন একটা মিটার দিয়ে মেজার করতে যাবেন, মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন সেটাকে মাপতে যাবেন, সে তখন ফ্লাকচুয়েটিং হাজার হাজার ভ্যালু না দেখায় একটা ফিক্স ভ্যালু দেখায়। যেই ফিক্স ভ্যালুটা শো করে সেই ভ্যালুটাকে আমরা বলি ইফেক্টিভ ভ্যালু অথবা আরএমএস ভ্যালু বা অ্যাপারেন্ট ভ্যালু। ইন আদার ওয়ার্ডস, অ্যাপারেন্ট কথাটা কেন আসে, এটাকে আমরা বলতে পারি দিস ইজ দ্য অ্যাপারেন্ট ভোল্টেজ বা ইফেক্টিভ ভোল্টেজ, ইফেক্টিভ ভোল্টেজ অথবা আরএমএস ভোল্টেজ অথবা অ্যাপারেন্ট ভোল্টেজ। অ্যাপারেন্ট মানে কি? আপাত দৃষ্টিতে যেটা দেখা যাইতেছে, মানে মিটার দিয়ে মাইপে আমি যেটা পাইতেছি, দিস ইজ কল্ড দ্য অ্যাপারেন্ট ভোল্টেজ। এই জিনিসটা আসলে কোনটা পাওয়া যাবে? এটারই আরেক নাম হচ্ছে ইফেক্টিভ ভোল্টেজ, এবং এটা কিভাবে পাওয়া যায়? দিস ইজ দ্য আরএমএস ভ্যালু। নাও লেট আস মুভ ফরওয়ার্ড। হোয়াট ইজ আরএমএস ভ্যালু? আমরা আবার আরেকটু পজ দিই, এক পড়া থেকে পজ দিয়ে আবার ট্যানজেন্ট অফ দ্য ট্যানজেন্ট। লেট আস সে ইউ হ্যাভ থ্রি নাম্বারস, these numbers are, let's say 4, 5 and 6. These are discrete number, যে একটার মাঝখানে কিছু নাই, ডিসকন্টিনিউয়াস। তো এদের যদি অ্যাভারেজ বের করতে হয় আপনি কি করেন? নিয়ে যত আছে তত দিয়ে ভাগ দেন। তাহলে পুরো জিনিসটার যদি অ্যাভারেজ নেন তাহলে এটাকে আমরা বলতেছি দিস ইজ দ্য অ্যাভারেজ বা মিন। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি অ্যাভারেজ বা মিন। সো এই সংখ্যাগুলো ডিসক্রিট না হয়ে যদি কন্টিনিউয়াস হয়, আমরা এটাকে বলতেছি যে উপরেরটাকে বলতেছি দিস ইজ দ্য সামেশন, এগুলো হচ্ছে এক্স ডিভাইডেড বাই এন। সো এটা হচ্ছে আমার এভারেজ, বা এটাকে আমরা এক্স বার দিয়েও লিখি সামটাইমস। বাট ইফ দিস এক্স ইজ নট ডিসকন্টিনিউয়াস বা এক্স ইজ নট ডিসক্রিট, রাদার এক্স ইজ এ কন্টিনিউয়াস ভেরিয়েবল, ইন সাচ কেস সামেশনটা কি হয়ে যায়? ইন্টিগ্রেশন। এবং এই ফাংশনটা যদি এক্সটি হয়, ইটস এ কন্টিনিউয়াস ফাংশন, দেন ইট ইজ ইন্টিগ্রেটেড উইথ রেসপেক্ট টু টি, এবং এটা যতটুকু সময় গেছে অতটুকুর সাপেক্ষে অ্যাভারেজ করতে হয়। একটু আগে আমরা অ্যাভারেজ পাওয়ার জন্য যেটা করছি। সো দিস ইজ দ্য অ্যাভারেজ ফর কন্টিনিউয়াস কোয়ান্টিটি। উপরেরটা হচ্ছে ডিসক্রিট কোয়ান্টিটির জন্য আর নিচেরটা হচ্ছে কন্টিনিউয়াস কোয়ান্টিটির জন্য। এইটুকু আমরা আগেই দেখছি, অ্যাভারেজের সময় দেখছি। এখন এই জায়গায় যদি আমরা বলি ভাই আমরা একটা কাজ করব, 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার করে দিব, তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে কি? সামেশন অফ এক্স স্কোয়ার, এই জায়গায় আসবে ইন্টিগ্রেশনে আসবে এক্স স্কোয়ার, এবং আমরা বলতে পারবো যে দিস ইজ দ্য স্কোয়ারের অ্যাভারেজ। আমরা এইভাবে লিখি, কথায় লিখলে স্কোয়ার অ্যাভারেজ। সো স্কোয়ার করে তার অ্যাভারেজ করা হয়েছে। এই পর্যন্ত কি কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? এনি প্রবলেম? আচ্ছা, আমরা কি করছি? স্কোয়ারের অ্যাভারেজ নিছি। এখন যদি আমরা এন্টায়ার থিং এর উপর রুট ওভার নেই, সো পুরো জিনিসটার উপর যদি একটা স্কোয়ার রুট নেই, তো এন্টায়ার পুরো জিনিসটার উপর একটা স্কোয়ার রুট নিলাম, অর রুট
স্কোয়ার অ্যাভারেজ এন্টায়ার পুরো জিনিসের উপর স্কোয়ার রুট, এই জিনিসটা যদি নেওয়া যায়, এই টার্মটাকে আমরা বলি হচ্ছে রুট মিন স্কোয়ার। সো রুট ফর দ্য স্কোয়ার রুট, দেন উই রাইট মিন, এবং যেহেতু স্কোয়ার মিন আমরা বলি মিন স্কোয়ার, একবারে লেখে আর কি। ইন রিয়েলিটি আসলে রুট মিন স্কোয়ার RMS এই জায়গা থেকে আসা উচিত, বাট আলটিমেটলি মিন স্কোয়ার বা স্কোয়ার মিন সে একই কথা বলে আসলে এখান থেকে বলতেছে যে দিস ইজ কল্ড রুট মিন স্কোয়ার বা RMS ভ্যালু। রুট মিন স্কোয়ার অফ ভ্যালু অফ হোয়াট, অফ আওয়ার এক্স নামের যে ভেরিয়েবলটা আছে, সেই এক্স ভেরিয়েবলের RMS ভ্যালু হচ্ছে সেই, তাকে প্রত্যেকটা টার্মকে স্কোয়ার করে ইন্টিগ্রেশন করে অ্যাভারেজ নিতে হবে, স্কোয়ার গুলার অ্যাভারেজ নিতে হবে। সো মিন স্কোয়ার আগে বের করা লাগবে, তারপরে তার রুট ওভার। সো দ্যাট ইজ কল্ড দ্য RMS ভ্যালু। ফরচুনেটলি আমরা এই এত ভেজাইল অপারেশন কেন আসে, আমরা বলি ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য নেচার। ফরচুনেটলি দেখা গেছে যে কোন একটা মিটার দিয়ে যদি আপনি কোনো এসি কোয়ান্টিটি মাপতে চান, ওই মিটারে যেই ভ্যালুটা দেখায় সেই ভ্যালুটা হচ্ছে সেই RMS ভ্যালু দেখায়। কেন দেখায়? প্রকৃতি এরকম ভাবে দেখায়, আমরা জানি না, প্রকৃতি এরকম ভাবে দেখায়। সো আমরা দেখছি যে প্রকৃতিতে যখন আমরা কোনো কন্টিনিউয়াস সাইনোসয়েডাল কোনো কিছুকে আমরা মিটার দিয়ে মেজার করতে যাই, ইন সাচ কেস দ্যাট মিটার শোজ আস দ্য RMS ভ্যালু, বা মিটারে যেই সংখ্যাটা দেখায় সেই সংখ্যাটা এই ফর্মুলার মধ্যে বসাই দিলেও পাওয়া যায়। সো কন্টিনিউয়াস কোয়ান্টিটির ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে এরকম। সো দিস ইজ দ্য RMS ভ্যালু। নাও এক্স এর জায়গায় যদি ভোল্টেজ হয় ভোল্টেজ, কারেন্ট হয় কারেন্ট। আশা করি RMS ভ্যালু ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। হোয়াট ইজ দ্য RMS ভ্যালু, আর এইটাকে আরেক নাম হচ্ছে ইফেক্টিভ ভ্যালু। সো এই জিনিসটা আমরা এতক্ষণ যা যা বললাম সেই জিনিসটাই ওরা এখান থেকে দেখাইতেছে। ওরা বলছে যে ইফেক্টিভও লেখে অনেকে, আই ইফেক্টিভ অথবা ভি ইফেক্টিভ লেখে। সো ইফেক্টিভ মানেই হচ্ছে RMS। সো আপনাকে যদি বলা হয় যে আই ইফেক্টিভ, অথবা এটাকে কেউ যদি বলে আই RMS, ঠিক আছে, অথবা বললো যে অ্যাপারেন্ট কারেন্ট, আই অ্যাপারেন্ট, একই জিনিস। আচ্ছা, এটা যদি বের করতে বলে তার মানে হচ্ছে আই শুড বি এ ফাংশন অফ টাইম। সো ইন্টিগ্রেশন অফ IT, এটার উপর স্কোয়ার, সো ইন্টিগ্রেশন অফ I স্কোয়ার T DT, পুরাটার অ্যাভারেজ 1/t, তারপরে পুরাটার রুট ওভার। সো দিস ইজ দ্য আই ইফেক্টিভ। আমাদের বইতে এই জিনিসটাই বারবার লিখছে। ভোল্টেজ হলে ভোল্টেজ, কারেন্ট হলে কারেন্ট, যেটা আপনার দরকার সেই অনুযায়ী লিখে নেবেন। ভোল্টেজের জন্য ভোল্টেজ, কারেন্টের জন্য কারেন্ট। দেখেন অ্যাজ ইউজুয়াল আমাদের বইতে উইদিন ব্র্যাকেট টিটা লেখে নাই আই এর পাশে, এবং ভি এর পাশেও উইদিন ব্র্যাকেট টিটা আমাদের বইতে লেখে নাই। অনেক জায়গাতেই তারা নেগলিজেন্ট এই জিনিসটা লেখার ব্যাপারে। এবং ইফেক্টিভ আর RMS যে একই জিনিস, সেটাই ওরা আমাদের বইতে এই জায়গায় বলে দিছে। এইখানে একটা জিনিস লক্ষণীয় যে যদি আপনার RMS ভ্যালু সাথে পিক ভ্যালু রিলেশনশিপটা কি। So if we try to calculate the RMS value of a single cosine function, simple cos function এর যদি RMS value বের করতে চাই, so let's say IT দেয়া আছে হচ্ছে আমাদের এইটা। So our IT is given like এরকম। সো IT দেয়া আছে এরকম। এখন আই ইফেক্টিভ আপনাকে বের করতে বলছে, তাহলে আই ইফেক্টিভ যদি আপনি বের করতে চান, আমাদের বইতে করা আছে, আমি জাস্ট এখান থেকে কপি করে করে নিয়ে যাই। সো আই ইফেক্টিভ বা আই RMS বের করতে হলে আপনাকে তাহলে এই জিনিসটা এখানে বসাই দিলেন, ফর্মুলা যেটা ছিল সেই ফর্মুলায় বসাই দিলেন। এই পুরাটার উপর যেহেতু স্কোয়ার আসছে তাই IM স্কোয়ার cos স্কোয়ার থিটা, থিটা মানে হচ্ছে ওমেগা টি প্লাস 0। ওকে, গেল এটা ফাইন। এইটা আসার পর এখন কনস্ট্যান্টটাকে বের করে নিয়ে আসলে ইন্টিগ্রেশন হাবি যাবি mathematical manipulation এর পর you will find that this value is Im by root 2. So this value is Im divided by root 2. So what is that Im? এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে our Im was the amplitude of this current. Im is the amplitude of the current. তো তার মানে আপনাকে যদি বলা হয় যে কোনো একটা জিনিসের RMS ভ্যালু হচ্ছে 7.07 অ্যাম্পিয়ার, 07 ampere. What is the peak value? What is the amplitude of the signal? বলেন তো Im equals to কত? IRMS দেয়া আছে এত, তাহলে how much is Im? কথা বলেন, how much is Im? রুট 2 দিয়ে ভাগ করে দিব।
So IRMS multiplied by √2. ঠিক আছে? So mainly the formula is IRMS is equals to, so RMS value equals to peak value by √2 by amplitude divided by √2. So এই ফর্মুলার মাধ্যমে আমরা যে কোনোটা এখান থেকে বের করতে পারি। সো এখান থেকে যদি তাহলে IRMS এর ভ্যালু দেওয়া থাকে 7.07, প্লট দ্য ভ্যালু অফ IRMS ওভার হিয়ার এন্ড ক্যালকুলেট করে যত আসে তত অ্যাম্পিয়ার ইজ ইওর আনসার। আরএমএস ভ্যালু থেকে পিক ভ্যালু থেকে আরএমএস ভ্যালু বের করা, অথবা বলে দিল যে কারেন্টের ভ্যালু হচ্ছে 20 ∠0° অ্যাম্পিয়ার, ক্যাপিটাল আই। হোয়াট ইজ আই ইফেক্টিভ? Twenty. 20/√2 because amplitude is Im is 20 divided by √2. ঠিক আছে, পাওয়া যাবে। ইফেক্টিভ ভ্যালু বের করতে বলে দিস ইজ জাস্ট এ ফাংশন, অপারেশন দিয়ে দিলে যা আসে তাই। সো ভোল্টেজের ক্ষেত্রেও তাই, Vm/√2, কারেন্টের ক্ষেত্রে Im/√2, এটসেট্রা এটসেট্রা। এরপরে নেক্সট আরেকটা টার্ম আছে, এই সবগুলো টার্ম মনে রাখা প্রথম দিন খুবই কঠিন, জাস্ট আমরা প্রথমবার দেখাই যাচ্ছি, অঙ্ক করতে 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 জিনিসগুলো ক্লিয়ার হবে এরকম। আচ্ছা, যদি আপনাকে অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই রেজিস্টর বলে, যদি অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই রেজিস্টর বলে, ইন সাচ কেস ইউ শুড ইউজ দিস ফর্মুলা। আচ্ছা, যদি অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলাটা যদি আপনি খেয়াল করে দেখেন, এটা ছিল আমাদের সেই চিরচেনা অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলার ভার্সন। সো এইখানে দেখেন 2টাকে ভাগ করে √2 × √2 লেখা যায়, তাহলে এটাকে লেখছে Vm/√2, এটাকে লেখছে Im/√2, রেস্ট অফ দ্য পার্ট যা ছিল তাই। তাহলে আপনি দেখেন Vm/√2 ইজ VRMS, Im/√2 ইজ IRMS। তাইলে এই জায়গা থেকে আমরা আরেকটা সিদ্ধান্তে আসতে পারি, অ্যাভারেজ পাওয়ারের আরেকটা ফর্মুলা বাইর হলো। So this was our average power. Remember this term, average power. So এই average power এর √2 যেহেতু ভাগ করা যাচ্ছে, তাহলে আমরা দেখতেছি যে average power মানে হইতেছে VRMS IRMS cos theta V minus theta I. So this is another formula for average power. Average power বের করার আরেকটা ফর্মুলা বের হইলো। সেই average power কিন্তু সেই একই জিনিস ঘুরে ফিরে RMS দিয়ে আরেকভাবে বের করা যাচ্ছে আর কি, average power. ফাইনালি না, এক্সাম্পল 11.7 লাগবে না আপনাদের, বাদ। প্র্যাকটিস প্রবলেম 11.7 ও বাদ, এক্সাম্পল 11.8 বাদ, প্র্যাকটিস প্রবলেম 11.8 ও বাদ। এই পর্যন্ত যা যা বললাম কোনো প্রশ্ন আছে কিনা কারো? নেক্সট টপিক শুরু করার আগে আমরা অঙ্কে যাব একটু পরে, আগেই না। এনি কোয়েশ্চেন? নাই। আচ্ছা, এইবার আমরা আসবো হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর নিয়ে। হোয়াট ইজ অ্যাপারেন্ট পাওয়ার এন্ড হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর? একটু আগে আমরা দেখছি না, এই জায়গায় অ্যাভারেজ পাওয়ারের একটা নতুন একটা টার্ম পাইলাম, যেটা হচ্ছে VRMS IRMS ইনটু এটা। এই যে একটা নতুন একটা ফর্মুলা পাওয়া গেল। আচ্ছা, এই অ্যাভারেজ পাওয়ারের প্রথম পার্টটুকু খেয়াল করেন, VRMS এবং IRMS, এইটুকুকে আমরা RMS এর একটা নাম বলছিলাম না, অ্যাপারেন্ট। আমরা কি এইভাবে বলতে পারি, অ্যাপারেন্ট ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই অ্যাপারেন্ট কারেন্ট, প্রথম পার্টটুকু। এটা কি বলা সম্ভব? অবশ্যই, কেন না। অ্যাপারেন্ট ভোল্টেজ ডিভাইডেড বাই অ্যাপারেন্ট কারেন্ট মাল্টিপ্লাইড বাই হচ্ছে cos থিটা অর হোয়াটএভার সেটা। বাট প্রথম যেই পার্টটুকু, সেটুকুতে তো আমরা বলতে পারি যে দিস ইজ আওয়ার অ্যাপারেন্ট ভোল্টেজ এন্ড অ্যাপারেন্ট কারেন্ট এর গুণফল। অ্যাপারেন্ট ভোল্টেজ আর অ্যাপারেন্ট কারেন্টের গুণফলের নাম কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? কি হওয়া উচিত নাম? তো বুঝছেন? হ্যালো, তো অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে অ্যাভারেজ পাওয়ারের প্রথম টার্মটুকুকে আমরা বলি হচ্ছে দিস ইজ দ্য অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাভারেজ পাওয়ারের প্রথম টার্মটুকুকে আমরা নাম দিছি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে পরের যেই cos থিটা পার্টটুকু বাদ রইলো, এটার নাম কি?
কস থিটা পার্টটুকু যে বাদ রইলো, এই কস থিটা পার্টটুকুর নাম আমরা দিছি আরেকটা, এটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। যেহেতু অ্যাপারেন্ট পাওয়ারের সাথে এটা গুণ আকারে আছে, এই জন্য এইটার নাম আমরা দিছি হচ্ছে দিস ইজ কল্ড দ্য পাওয়ার ফ্যাক্টর। দিস ইজ কল্ড দ্য পাওয়ার ফ্যাক্টর। সো পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে পাওয়ারের সাথে অ্যাপারেন্ট পাওয়ারের সাথে গুণ আকারে যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে দিস ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে? সো অ্যাভারেজ পাওয়ার একটা জিনিস, আর পাওয়ার ফ্যাক্টর অ্যাভারেজ পাওয়ারের সাথে cos থিটা পার্ট যেটা সেটা। তাহলে আমরা বলতে পারি যে অ্যাভারেজ পাওয়ার ইজ ইকুয়ালস টু, অনেক ফর্মুলা জটিল হয়ে যাচ্ছে, বাট একটু যদি দেখেন, অ্যাভারেজ পাওয়ার ইজ ইকুয়ালস টু অ্যাপারেন্ট পাওয়ার মাল্টিপ্লাইড বাই পাওয়ার ফ্যাক্টর, তাই নয় কি? অ্যাভারেজ পাওয়ার মানে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার ইনটু পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টরের কোনো একক নাই, পাওয়ার ফ্যাক্টরের কোনো একক নাই, কিন্তু অ্যাপারেন্ট পাওয়ারের এককটা আমরা জানি, অ্যাভারেজ পাওয়ারের একক হচ্ছে ওয়াট। অ্যাপারেন্ট পাওয়ারের একক, পাওয়ার ফ্যাক্টরে যেহেতু কোনো একক নাই, ইউনিটলেস, সো 1 বা হোয়াট এভার, তাহলে অ্যাপারেন্ট পাওয়ারের একক কমন সেন্স খাটায় বলেন কি হওয়া উচিত? ওয়াট স্যার? হ্যাঁ, একক হওয়া উচিত ওয়াট। বাট এই জায়গাটায় আমাদের একটু ব্যতিক্রম আছে, এটার একক আসলে ওয়াট না, এটার একককে আমরা ওয়াটের মতোই, কিন্তু ওয়াট না লিখে আমরা লিখি ভোল্ট অ্যাম্পিয়ার। ভোল্ট অ্যাম্পিয়ার উইচ ইজ বেসিক্যালি ওয়াট। এটা একটু ব্যতিক্রম আছে, এটা এক্সেপশন, এটা মনে রাখতে হবে। সো এটার একক কিন্তু ওয়াট না, ওয়াটই, কিন্তু আমরা আসলে এটাকে ওয়াট হিসেবে লিখতে পারবো না, আমরা এটাকে ভোল্ট অ্যাম্পিয়ার আকারে লিখবো। কেন এটাকে ভোল্ট অ্যাম্পিয়ার আকারে লিখতে হয় এটার আনসার আমরা পরে দিব, এই মুহূর্তে দিচ্ছি না। আচ্ছা, তাহলে অ্যাপারেন্ট পাওয়ারের একক হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টরের একক কি? নাই। তাহলে যদি কেউ বলে যে পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা কি, আমরা বলতে পারি যে অ্যাভারেজ পাওয়ার divided by apparent power, this will give us, oops, so this will give us what? This will give us the power factor. So ঘুরে ফিরে ওই একই ফর্মুলা উপরে নিচে ঘুরে ফিরে বিভিন্ন ভাবে দিছে আর কি, সেই একই জিনিস। আমাদের বইতে একটা পেস লাগাইছে, আমাদের বইতে ওরা আইসা এই অ্যাপারেন্ট পাওয়ারকে এস দিয়ে লিখছে, এবং লাস্ট ক্লাসে আমরা কমপ্লেক্স পাওয়ার নামে একটা জিনিসের কথা বলছিলাম, ওই কমপ্লেক্স পাওয়ারকে ওরা এস দিয়ে লিখছে, কিন্তু একটাকে লিখছে বোল্ড এস, বোল্ড করা এস, আরেকটাকে লিখছে নরমাল এস। এটা তো পেস লাগানোর মতো জিনিস, সেই জন্য আমি এস টেস্ট সব বাদ দিয়ে আপনাকে বানান করে লিখতে বলতেছি। এ ডাবল পি এ আর এন পি অ্যাপারেন্ট পাওয়ার, COMPLEXE কমপ্লেক্স পাওয়ার, AVERAGE অ্যাভারেজ পাওয়ার, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, বানান করে করে লিখবেন। ABCD XYZ ইত্যাদি টার্ম আরো কনফিউশন তৈরি করবে। তাহলে অ্যাভারেজ পাওয়ারের মধ্যে যেই দুইটা টার্ম থাকে, তার প্রথম টার্মটাকে আমরা বলতেছি অ্যাপারেন্ট পাওয়ার, এবং পরের টার্মটাকে আমরা বলতেছি পাওয়ার ফ্যাক্টর। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার পাওয়ার ফ্যাক্টরে স্যার ডিগ্রি হওয়ার কথা না একক, যেহেতু এটা একটা অ্যাঙ্গেল পার্ট। cos থিটা তো cos আছে তো, খালি যদি থিটা ভি মাইনাস থিটা আই হইতো তাহলে ডিগ্রি বলতাম, একক হচ্ছে ডিগ্রি। cos আছে না? আচ্ছা, সো আপনাদের দেখেন এই যে এখানে আর এস দিয়ে লিখছে, ভাই এস আমার দরকার নাই, এই প্যাচ লাগানোর কোনো দরকার নাই। আমি সিম্পলি জানি ভাই আমার এভারেজ পাওয়ারের প্রথম পার্টের নাম হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, পরের পার্টের নাম পাওয়ার ফ্যাক্টর। এই পার্টটুকুকে ভিআরএমএস আইআরএমএস আকারে লেখা যায়, এই যে পরের লাইনে লিখছে, দ্যাট মিন্স VM/√2 IM/√2। ওকে, নেক্সট, এবং বললো যে অ্যাপারেন্ট পাওয়ারের একক হচ্ছে VA, ওয়াট না, কিন্তু অ্যাপারেন্ট পাওয়ারের একক হচ্ছে VA। এবং দেখেন এখানে পাওয়ার ফ্যাক্টর বলছে অ্যাভারেজ পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। এই জিনিস মনে রাখা আমার জন্য খুব কষ্ট, তার চেয়ে আমি বলি ভাই আমার এত মনে রাখার দরকার নাই, মেন্টাল ওয়ার্ক কমাবো, আমি এই একটা এক্সপ্রেশন মনে রাখবো, এই এক্সপ্রেশনের প্রথমটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, পরেরটা পাওয়ার ফ্যাক্টর। যদি আমাকে IRMS VRMS দিয়ে দেয়, তাহলে আমি জানি VM/√2 হচ্ছে VRMS, IM/√2 হচ্ছে IRMS। শেষ? আচ্ছা, কোনো প্রশ্ন আর নাই? Okay, then let us move forward to the last theory of this course, that is complex power, but in reality এটা আমরা আগের দিনের ক্লাসে পড়াই ফেলছি। আমরা বলছিলাম না হাফ VI কনজুগেট একটা স্পেশাল টার্ম, এটার নাম হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। আগের দিনের ক্লাসে হাফ VI কনজুগেট একটা স্পেশাল টার্ম, যেটাকে আমরা বলতেছি কমপ্লেক্স পাওয়ার। সো লেট আস থিংক দ্যাট আমাদের V এবং I দেয়া আছে, V এবং I দেয়া আছে।
So let us consider our V is this and I is that. এখন সময় দুপুর 2:30। তো এই দুইটা টাইম ডোমেইনে, বাকি দুইটা ফেজর ডোমেইনে দিয়ে দেওয়া আছে আর কি। ঠিক আছে, সো ফার সো গুড। আচ্ছা, এখন এখান থেকে যদি আপনাকে বলা হয় যে কমপ্লেক্স পাওয়ার বের করেন, কমপ্লেক্স পাওয়ার। সো আমরা বলছিলাম কমপ্লেক্স পাওয়ার মানেই হচ্ছে একটা স্পেশাল টার্ম, এটার ভ্যালু হচ্ছে হাফ ভিআই কনজুগেট। এটা মুখস্থ কেমনে আমাদের আপাতত জানার দরকার নাই, এটার নাম এরকম তাই। সো আগের দিনের ক্লাসে আমরা দেখাইছিলাম, ওরা আগেই নামটা বলে নাই, খালি হাফ ভিআই কনজুগেট বলে দিছিল। সো হাফ ভিআই কনজুগেট উইল বি the complex power. So our complex power is half VI conjugate. So now what is this half VI conjugate? এখান থেকে আমরা যদি দেখি half V তো V, তাহলে V মানে হচ্ছে VM অ্যাঙ্গেল থিটা V। তার মানে দুইটা পোলার নাম্বার যদি পরপর গুণ আকারে থাকে, তার মানে this is V is VM অ্যাঙ্গেল থিটা V, এবং I conjugate is how much? IM অ্যাঙ্গেল মাইনাস থিটা, যেহেতু কনজুগেট আছে মাইনাস থিটা, এবং দুইটা মাল্টিপ্লিকেশন আকারে আছে। সো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন যদি পোলার ফরম্যাটে থাকে, তাহলে আমাদের কি হবে, যেই দুইটা রেডিয়াস পার্ট বা অ্যামপ্লিটিউড পার্ট গুলা গুণ হবে। সো হাফ ভিএম মাল্টিপ্লাইড বাই আইএম, সো হাফ ভিএম আইএম, তারপরে যেই দুইটা ই থাকে সেই দুইটা যোগ হয়। সো অ্যাঙ্গেল হচ্ছে থিটা ভি প্লাস মাইনাস থিটা আই, so theta v minus theta I. So this is another complex number which is written in polar format. এই পোলার ফরম্যাটে লেখা কমপ্লেক্স নাম্বারটাকে যদি আপনি রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করেন, ইন দ্যাট কেস রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করার জন্য লেট আস সি দ্যাট দিস ইজ ইওর আর পার্ট, এই পার্টটুকু হচ্ছে আর, এবং দিস পার্ট ইজ ইওর ফাই অর থিটা, যেটাই বলেন ফাই অর থিটা যেই নামে দেন, দিস পার্ট ইজ ইওর থিটা অর ফাই। তাইলে আমরা জানি যে যদি এরকম হয় যে জেড একটা কমপ্লেক্স নাম্বার, যদি এটার মধ্যে এরকম থাকে দিস ইজ আর এন্ড অ্যাঙ্গেল যদি থাকে ফাই, তাহলে এখান থেকে কার্টেসিয়ান ফরম্যাটে নিতে হলে লিখতে হবে আর কজ ফাই প্লাস জে আর সাইন ফাই। ওকে, সো এই জিনিস যদি আমরা এখান থেকে বসানোর চেষ্টা করি, তাহলে উই উইল হ্যাভ হাফ ভিএমআইএম, then we will have cos, then this angle theta v minus theta I, bracket close, then we will have the same thing but in between plus j into plus j into the same thing but this time cos এর বদলে sin. সো যা ছিল আমরা তাই রাখছি, তার মানে যেরকম ছিল সেরকমই রয়ে গেল। সো কজের আমি একটা দাগ ছিল, দাগটা সরাই দিলাম এরকম। সো এইটা হচ্ছে আমাদের সেই কমপ্লেক্স নাম্বার। এখন তার যদি রিয়েল পার্টটা খেয়াল করে দেখি, খেয়াল করে দেখেন রিয়েল পার্টটা চেনা চেনা লাগে আমাদের। রিয়েল পার্টটা যেন কি, রিয়েল অ্যাভারেজ পাওয়ার। সো দিস পার্ট ইজ দা সেই অ্যাভারেজ পাওয়ার। আচ্ছা, সো এটা যেহেতু রিয়েল পার্ট, সেই যে কমপ্লেক্স পাওয়ারের রিয়েল পার্ট, আমরা বলতে পারি যে রিয়েল পার্ট অফ কমপ্লেক্স পাওয়ার মানে হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ পাওয়ার ইজ ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ কমপ্লেক্স পাওয়ার। এটা কি বলা যায়? জি স্যার। অ্যাভারেজ পাওয়ার মানে হচ্ছে রিয়েল পার্ট অফ কমপ্লেক্স পাওয়ার। আচ্ছা, তাইলে যদি এটাকে আমরা বলি অ্যাভারেজ পাওয়ার, তাহলে পরের যে পার্টটুকু আছে সেইটুকুর একটা নাম দেয়া যাবে। এই যেহেতু প্রথম পার্টটা যেহেতু রিয়েল পার্ট, এই পার্টটুকুর আরেকটা নাম আছে, এটাকে বলে রিয়েল পাওয়ারও বলে। এটাকে বলা হয় রিয়েল পাওয়ার,
আর যেটা ইমাজিনারি পার্ট, এটার নাম হওয়া উচিত ছিল ইমাজিনারি পাওয়ার, রাইট? কমন সেন্স অনুযায়ী নাম হওয়া উচিত ছিল ইমাজিনারি পাওয়ার, কিন্তু এটা নামটা শুনতেই কেমন লাগে, সেই জন্য ওরা এই নামটা দেয় নাই, ওরা দিছে কি বলেন তো, রিঅ্যাক্টিভ পাওয়ার। সো রিয়েল পাওয়ার যেটা, ওইটারই নাম এভারেজ পাওয়ার। এভারেজ পাওয়ারের অনেকগুলো নাম আপনারা দেখতেছেন এরকম। সো দিস ইজ কল্ড দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার। সো আবারও আমরা বলি, কমপ্লেক্স পাওয়ারের একক হচ্ছে ওয়াট, রিয়েল পাওয়ারের একক হচ্ছে আপনার, রিয়েল পাওয়ার আর এভারেজ পাওয়ার তো একই জিনিস, সো এটার একক হচ্ছে ওয়াট। এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের একক কমন সেন্স কাটায় বলেন কি হওয়া উচিত? রিঅ্যাক্টিভ পাওয়ারের একক ওয়াট হওয়া উচিত, কিন্তু ইন রিয়েলিটি দিস ইজ নট ওয়াট, এই জায়গায় আরেকটা ব্যতিক্রম। এইখানেও আমরা বলবো ভিএ, ভোল্ট অ্যাম্পিয়ার। বাট ওয়েট এ মিনিট, ভিএ জানি কি সেটা একক ছিল? ভিএ জানো কি সেটা একক ছিল? অ্যাপারেন্ট পাওয়ার স্যার। অ্যাপারেন্ট পাওয়ার একক তো ভিএ আমরা একবার ইউজ করে ফেলছি। সো এই জায়গায় আমরা ভিএ আর ইউজ করতে পারবো না, কিন্তু আমরা বলবো যে হ্যাঁ, এই পার্টটা যেহেতু, সাইন পার্টটা যেহেতু ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের জন্য আসে, সেই জন্য এটার নাম দিছি, রিঅ্যাক্টিভ এলিমেন্ট থেকে আসে বলে এটার নাম দিছি রিঅ্যাক্টিভ পাওয়ার। সুতরাং এই রিঅ্যাক্টিভ পাওয়ারের যে একক, এটার নামের শেষেও একটা রিঅ্যাক্টিভ শব্দ আর লাগাই দিব, সেই জন্য রিঅ্যাক্টিভ পাওয়ারের একককে আমরা বলেছে ভার। এটাও আসলে ওয়াট, উইচ ইজ বেসিক্যালি ওয়াট বা ভোল্ট অ্যাম্পিয়ার। আরটা জাস্ট ফর রিঅ্যাক্টিভ সাইন পার্ট বলে, এই জন্য এটার নাম। ঠিক আছে, এই হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। যদি আপনাকে বলে ক্যালকুলেট দ্য কমপ্লেক্স পাওয়ার, ইন দ্যাট কেস আপনাকে কমপ্লেক্স পাওয়ার বের করতে হইলে কমপ্লেক্স পাওয়ারের পুরাটাই করতে হবে। সো রিয়েল পার্ট এবং রিঅ্যাক্টিভ পার্ট দুইটাই বের করা লাগবে। অথবা যদি বলে রিয়েল পার্ট বের করেন, তাহলে এভারেজ পাওয়ার বের করলেই হয়ে যাচ্ছে রিয়েল। আর যদি বলে রিঅ্যাক্টিভ পাওয়ার বের করেন, তাহলে ইমাজিনারি পার্ট বের করলেই হয়ে যাচ্ছে। সো ইউ ক্যান সে দ্যাট রিঅ্যাক্টিভ পাওয়ার is equals to what? Real part of complex power নাকি অন্য কিছু? এটা কি হবে? Imaginary part. Imaginary part of the complex power. Yes. Imaginary part of the complex power, সেটাকে আমরা বলতেছি this is the reactive power. এই হলো আমাদের পুরো কোর্স শেষ। এই পর্যন্ত হচ্ছে আমাদের ফাইনালের সিলেবাস। আমাদের ফাইনালের সিলেবাসে এখানে কমপ্লেক্স পাওয়ার পর্যন্তই এসে সিলেবাস শেষ করে দিছে। এবং কমপ্লেক্স পাওয়ারের লাস্টে একটা কথা বলছে, পাওয়ার ফ্যাক্টর লিডিং নাকি ল্যাগিং ইত্যাদি। এখানে বইয়ে অনেক হাবিজাবি, অনেক কঠিন ভাবে করছে, এইসবের দরকার নেই কোনো। আমি যেভাবে দেখাইছি এটা মনে করেন, এখানে মেন্টাল ওয়ার্ক কম। যদি আমারটা কঠিন লাগে, বইয়েরটা ইজি লাগে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ফলো দ্য বুক এজ ওয়েল। বইয়েরটাও ভুল না, বইয়েরটাও কারেক্ট। শুধু একটা জিনিস আমাদের এখানে বলা বাকি, পাওয়ার ফ্যাক্টর লিডিং, ল্যাগিং এবং ইনফিনিটি, এগুলোর মানে কি, এগুলো আমরা অঙ্ক করতে করতে জানবো। এই মুহূর্তে এই জিনিসগুলো বললেও আপনাদের কোনো লাভ নাই, এই জিনিসগুলো এখন বুঝবেন না। হোয়াট ইজ দিস কিউ? কিউ মানে হচ্ছে এখানে সেই পাওয়ার ফ্যাক্টর, কোনটা লিডিং কোনটা ল্যাগিং, হাবিজাবি, এই জিনিসগুলো আমরা পরে বলবো। এবং এই চ্যাপ্টারে এতক্ষণ পর্যন্ত যাহা যাহা শিখলাম, এভারেজ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি ইত্যাদি, সবগুলো একসাথে সামারাইজ করা আছে ইন দিস টেবল। এবং পরীক্ষার সময় এটা দেখলে আরো কনফিউজ হয়ে যাবেন, বিকজ এই যে বলছিলাম, অ্যাপারেন্ট পাওয়ারকে এস দিয়ে লিখছে, কমপ্লেক্স পাওয়ারকে বোল্ড এস দিয়ে লিখছে। এই ধরনের আমার কি অক্ষরের অভাব পড়ছে? এ বি সি ডি এফ জি এইচ আলফা বিটা গামা, কত অক্ষর আছে, কেন ভাই দুইটা সেম সিম্বল দিয়ে আমি কনফিউজ করব? সো ফর দ্যাট রিজন আমি বলি যে ভাই বানান করে লেখেন কমপ্লেক্স পাওয়ার, বানান করে লেখেন অ্যাপারেন্ট পাওয়ার। দিস ইজ হাউ ইউ শুড রাইট টু অ্যাভয়েড কনফিউশন। এবং পাওয়ার ফ্যাক্টরের লিডিং, ল্যাগিং, ডিরেকশন, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি, এইটা আমরা এই মুহূর্তে বলবো না, অঙ্ক করতে করতে আসবে ইয়োর ম্যাথমেটিক্যাল প্রবলেম। এরপরে অঙ্ক শুরু হয়ে গেছে, প্র্যাকটিস প্রবলেম 11.2 পর্যন্ত ইজ আওয়ার সিলেবাস। সো দিস ইজ হোয়াট ইয়োর ফাইনাল এক্সাম সিলেবাস ইজ। আমরা আগের দিনে কোন একটা ক্লাসে বোধহয় কোন একটা প্রশ্ন দেখাচ্ছিলাম আপনাদের, ফাইনাল এক্সামের প্রশ্ন। সো একটা মক টেস্ট এর মতো দেয়া ছিল, প্র্যাকটিস এক্সাম। সেইখানে আমরা বলছিলাম 5 নাম্বার প্রশ্ন আপনাদের দেখাইছিলাম না, ওই সেকশনে দেখাইছিলাম, মনে নেই কাদের দেখাইছি? আপনাদের? ওই সেকশনই হবে, আমাদের দেখানো হয়নি। আচ্ছা, আপনাদের দেখানো হয়নি। সো ফাইনাল এক্সামের মোটামুটি ক্লাসরুম এক্সামের প্রশ্নগুলো আমরা দেখি। এখন এন্টায়ার ফাইনাল এক্সামের সিলেবাস আমাদেরই হয়ে গেছে। সো প্রশ্ন না দিয়ে এগুলাকে প্র্যাকটিস সেট হিসেবে বলা হয়েছে, এগুলো আসলে রিয়েল এক্সামের প্রশ্ন। এনিওয়ে, সো প্রথম প্রশ্নটা দেখেন, 1 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে লিডিং ল্যাগিং বের করা। পারা যাবে না? সবগুলোকে কজে নিয়ে যান, তারপরে বাইর করেন, অথবা গ্রাফিক্যাল মেথডে গ্রাফ আইকা দেখেন দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত, ব্লা ব্লা ব্লা। 1 নাম্বার আমরা পারছি।
2 নাম্বার ইন্টিগ্রো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা তো আমাদের কঠিন কাজ, তাহলে আমাদের টেকনিকটা কি, জায়গায় কি করতে হবে? ইউজিং দা ফেজর অ্যাপ্রোচ। সো সবগুলোকে ফেজরে নিয়ে যাব, তারপরে নরমাল অ্যালজেব্রিক ইকুয়েশন হয়ে যাবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে সেটা অ্যালজেব্রিক ইকুয়েশন হয়ে যাবে। কোয়েশ্চেন 3 ইজ নোডাল অ্যানালাইসিস, এক্সাম্পলের অঙ্ক হুবহু তুলে দেওয়া হয়েছে। এটা মনে হয় আপনাদের ক্লাসে আগের দিন বা ওই সেকশনে আগের দিন করা হয়েছে। এটা হচ্ছে সুপার নোড আসবে মাঝখানে, সো ব্লা 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 করে ফেলা যাবে। কোয়েশ্চেন নাম্বার 4, ভিটি এবং আইটি দেয়া আছে, বলা হয়েছে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার বের করেন। ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার বের করার জন্য ফর্মুলা যেটা, সেটার মধ্যে দেখেন কোন কোন পার্টটা জানেন না। দিস ইজ ইউর ভিএম, দিস ইজ ইউর আইএম, দিস ইজ ইউর থিটা ভি 45 ডিগ্রি, এন্ড দিস ইজ ইউর থিটা আই -10 ডিগ্রি। সো একটা মানে সবই যা দেয়া আছে, রাইট হ্যান্ড সাইডে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের যা যা লাগবে সবই দেয়া আছে, বাইর করেন। ওমেগার ভ্যালু কত? 377, টুয়াইস ওমেগা তাহলে কত হবে? 2 × 377 ব্লা ব্লা ব্লা। এভারেজ পাওয়ারের জন্য যা যা দরকার সব দেয়া আছে। অ্যাপারেন্ট পাওয়ার, এভারেজ পাওয়ারের ফার্স্ট পার্ট এটাও দেওয়া আছে। পাওয়ার ফ্যাক্টর cos থিটা cos 45 -10 ডিগ্রি, এটাও দেওয়া আছে। শেষ চ্যাপ্টার 11। এই হচ্ছে একটা সেট। ও আচ্ছা, আরো দুইটা অঙ্ক বাকি না, এটা হচ্ছে একটা সুপারপজিশনের অঙ্ক, আর এখানে হচ্ছে একটা থেভেনিনের অঙ্ক। এগুলো তো আমরা আগের দিন বলছি, ব্লা ব্লা ব্লা। আরেকটার মধ্যেও তাই, লিডিং ল্যাগিং হাবিজাবি বের করতে বলছে, তারপরে বলছে ভিটি এর অ্যামপ্লিটিউড কত, ফেজ কত, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত, টাইম পিরিয়ড কত, চ্যাপ্টার 9 এর প্রথম দিকের অঙ্ক। এরপরে দুইটার মধ্যে লিডিং ল্যাগিং বের করতে বলছে, ইটস কোয়াইট ইজি। নোড অ্যানালাইসিস ওকে, সুপারপজিশন ফাইন, নর্টন সার্কিট, তার মানে এটা শর্ট সার্কিট করে তারপরে ব্লা 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 নর্টন করা লাগবে। এইটাই ইন্টিগ্রো ডিফারেনশিয়াল ইকুয়েশন সোজা। 2 নম্বরটা এই 1 এর বি, এটা একটু ভেজাল আছে। 1 এর বি, লেটস সে আপনাকে এই সার্কিটটা দিয়ে বলছে এল এর ভ্যালু কত হইলে এটা রিঅ্যাকট্যান্স 0 হবে। সো এই সার্কিটটা দেওয়ার পর লেটস সে আমাদের ওমেগা ইকুয়ালস টু দেয়া নাই, ওমেগা ইকুয়ালস টু লেটস সে 5 রেডিয়ান পার সেকেন্ড, ইটস 5 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, সো বলছে যে এল এর ভ্যালু কত হইলে এটা রিঅ্যাকট্যান্স 0 হবে। সো রিঅ্যাকট্যান্স 0 হওয়া মানে কি, x ইজ ইকুয়ালস টু 0। x 0 হওয়া মানে কি, xl - xc ইজ ইকুয়ালস টু 0। এটার মানে কি, xl মানে হচ্ছে xl মানে হচ্ছে ওমেগা l, এবং ইকুয়ালস টু লেখা যায় এখন xc মানে হচ্ছে 1 ওমেগা c। এইখানে এই ইকুয়েশনের মধ্যে দেখেন এল ছাড়া বাকি দুইটার ভ্যালু আপনি জানেন, প্রশ্নে দেয়া আছে। এল এর ভ্যালু আপনাকে বের করতে বলছে, সি ইজ 2 মিলি ফ্যারাড এন্ড ওমেগা ইজ 5। তাহলে এখান থেকে এল এর ভ্যালু বের করা যাবে না? হাউ মাচ শুড বি এল? 1/5 স্কয়ার, সো ওমেগা স্কয়ার সি ইনটু 2 মিলি, যত হয় তত একক হলো হেনরি। এই প্রশ্নটাই ঘুরিয়ে দেওয়া যায়, বলতে পারি যে আমি এটা হচ্ছে 2 হেনরি, ক্যাপাসিটরের ভ্যালু কত বের করেন। অথবা এই প্রশ্নটাই আরেকভাবে ঘুরিয়ে দেওয়া যায়, আমি বললাম রিঅ্যাকট্যান্স 0 না ভাই, আমি বলতে চাচ্ছি এটার সাসেপ্টেন্স বি ইজ ইনফিনিটি। সাসেপ্টেন্স ইনফিনিটি মানে কি, 1/b ইজ ইকুয়ালস টু x, তার মানে 1/infinity which is x is equals to 0. So basically কথাটা রিঅ্যাকট্যান্স 0 না বলে সাসেপ্টেন্স ইনফিনিটি বলা একই কথা। এই হলো আরেক ধরনের অঙ্ক যেখানে কিনা সিম্পল আপনাকে রিঅ্যাকট্যান্স, সাসেপ্টেন্স, ইম্পিডেন্স এগুলো মানে কি জানেন কিনা সেগুলোর জন্য এটা দেয়া হয়েছে। সো এটা মেশ অ্যানালাইসিস এর অঙ্ক, উদাহরণের অঙ্ক, এটাও হুবহু একই জিনিস। এরপরে সুপারপজিশনের অঙ্ক, ব্লা ব্লা ব্লা। আগের দিন আপনাদের বলছিলাম কিনা সুপারপজিশনের অঙ্কে যদি ওমেগা ডিফারেন্ট থাকে তাহলে কি যোগ করা যাবে? না স্যার। ওমেগা ডিফারেন্ট থাকলে সিম্পলি সবগুলোর সামেশন আকারে যেমনি আসে আমরা লেখা ফলায় রেখে দিব। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যেমনি আছে বের করতে বলছে, ব্লা ব্লা ব্লা। এটার মধ্যে চ্যাপ্টার 11 এর অঙ্ক এটা। এ সিরিজ কানেক্টেড লোড আইটি দেয়া আছে এবং ভিটি দেয়া আছে, আইটি দেয়া আছে এবং ভিটি দেয়া আছে। অ্যাপারেন্ট পাওয়ার বের করতে বলছে। অ্যাপারেন্ট পাওয়ার মানে কি, হাফ ভিএম আইএম অথবা vm/√2 ইনটু im/√2। তাহলে হাফ ভিএম আইএম, আইএম হচ্ছে 4, ভিএম হচ্ছে 120 ইনটু হাফ, তাহলে 120 ইনটু 4 480 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 240 ইজ ইওর অ্যাপারেন্ট পাওয়ার।
হোয়াট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর? কস থিটা। কস থিটা ভি মানে হচ্ছে -20 ডিগ্রি মাইনাস থিটা আই -10 ডিগ্রি। সো দিস ইজ -30 ডিগ্রি। কস -30 ডিগ্রির ভ্যালু √3/2, যত হয় তত। পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড। ডিটারমাইন দ্য এলিমেন্ট ভ্যালুজ অফ দ্য সিরিজ কানেক্টেড লোড। এই জায়গায় একটা ভেজাল হচ্ছে। হোয়াট ইজ দ্য সিরিজ কানেক্টেড লোড? আইটি। প্রশ্নটা এখান থেকে একটু এই পার্টটুকু বোঝার আছে। ডিটারমাইন দ্য এলিমেন্ট ভ্যালুজ এবং ফাইন্ড দ্য সাইনোসয়েড লিডিং এন্ড ল্যাগিং। আচ্ছা, এলিমেন্ট ভ্যালু গুলা বের করতে বলছে। তার মানে কি? আমাদের বলছে যে অ্যাপারেন্ট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড বের করলাম, বাট আমাদের বলছে যে লোডটা আছে সেই লোডটা ভোল্টেজ নেয় হচ্ছে এত ভোল্ট, কারেন্ট নেয় হচ্ছে এত অ্যাম্পিয়ার। ওকে, আমরা এই দুইটাকে ফেজরে নিয়ে যেতে পারি না? How much should be 120 angle -20 degree volt, and this one should be 4 angle 10 degree ampere. So these are actually capital V and this is capital I. So এই দুইটাকে আমরা সিম্পলি ফেজরে নিয়ে গেছি। আচ্ছা, ফেজরে নিয়ে যাওয়ার পর আমরা জানি যে ওহমস ল অ্যাপ্লাই করা যাবে। ওহমস ল জানো কি? V equals to IR। তাহলে আমরা যদি এখানে V equals to IR অ্যাপ্লাই করতে চাই, IR মানে হচ্ছে Z, Z equals to কি হবে? V by I। সো V by I করে দেখেন তো Z এর ভ্যালু কত আসে? 120 অ্যাঙ্গেল -20 ডিভাইডেড বাই 4। মুখে মুখে করা যাবে এটা। 120, দিস শুড বি 30 and the angle is -20, না -30, তাই না? 30 অ্যাঙ্গেল -30 ওহম। বাট ইম্পিডেন্স কে কখনো এইরকম চেহারায় রাখা যাবে না। আমরা বলছিলাম ইম্পিডেন্স কে সবসময় রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিয়ে যেতে হবে। সো 30 অ্যাঙ্গেল -30, এটাকে রেক্ট্যাঙ্গুলারে নিয়ে যান, কত হয় দেখেন তো ক্যালকুলেটরে। 30 অ্যাঙ্গেল -30, this is 25.98 -15। সো এটাকে নিয়ে গেলে আছে 25.98 অ্যাঙ্গেল -15, সো -j15 এটা। সো এটাকে আমরা ওহমে রেখে দিব। সো এখন এই পার্টটুকুর মধ্যে থেকে কনসিডার করে বলেন এলিমেন্ট ভ্যালু কত কত হবে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? এবং এখানে ক্যাপাসিটর থাকবে না ইন্ডাক্টর থাকবে? আর ইকুয়ালস টু হাউ মাচ? 25.98, 25.98 ওহম। এন্ড এরপরে মাইনাস আছে, তার মানে ইন্ডাক্টর না ক্যাপাসিটর? ক্যাপাসিটর। ক্যাপাসিটর। সো xc বা এটার জন্য xc হচ্ছে আপনার 15। আমি কিন্তু -j সহ লিখি নাই, তাহলে এটা z আলাদা ধরা লাগতো। সো xc হলো 15। সো যদি আপনার xc 15 হয় তাহলে হাউ মাচ ইজ c? xc মানে 1/ωc is equals to 15। ওমেগা ইজ হাউ মাচ? প্রশ্নে কি দেয়া আছে ওমেগা? জি স্যার, 100। Omega is 100. So you should be able to calculate the value of C now. It should be 1/100 multiplied by 15, যত হয় তত ফ্যারাড। তাহলে এলিমেন্ট ভ্যালু দুইটা বাইর করা গেল না? ক্যাপাসিটরের ভ্যালু কত ওহম, সরি রেজিস্টরের ভ্যালু কত ওহম এবং ক্যাপাসিটরের ভ্যালু কত ফ্যারাড। এটাই আপনাকে বের করতে বলছে যে ডিটারমাইন দ্য এলিমেন্ট ভ্যালু অফ দ্য সিরিজ কানেক্টেড লোড এটা। সো তার মানে ওই যে এলিমেন্ট ভ্যালু জেডটা বানানোর জন্য আপনার রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর কি কি লাগবে এদের টাইম ডোমেইনে ভ্যালুটা বের করতে বলছে। ফাইনালি ফাইন্ড হুইচ সাইনোসয়েড ইজ লিডিং এন্ড হুইচ ওয়ান ইজ ল্যাগিং। কোনটা লিড করতেছে? কার ফেজ অ্যাঙ্গেল বড়? কার ফেজ অ্যাঙ্গেল বড়? কার ফেজ অ্যাঙ্গেল বড়? বলেন, কথা বলেন। কারেন্টের ফেজ অ্যাঙ্গেল বড়, তাহলে কে লিড করতেছে? কারেন্ট। আইটি লিডস ভিটি বাই কত ডিগ্রি? আইটি লিডস ভিটি বাই কত ডিগ্রি? যেটা বড়টা মাইনাস ছোটটা, 10 -20 which is 30 ডিগ্রি।
So IT leads VT by 30 degree. আচ্ছা, IT লিড করছে কোন টাইপের সার্কিটে IT লিড করে? কারেন্ট লিড করে কোন সার্কিটে, ইন্ডাকটিভে না ক্যাপাসিটিভে? কোন টাইপ সার্কিটে কারেন্ট লিড করে? স্যার কন্ডাক্টিভ স্যার। না, কন্ডাকটিভ না, ক্যাপাসিটিভ। ক্যাপাসিটিভ কারেন্ট লিড করবে, ক্যাপাসিটিভ কারেন্ট লিড করবে। এবং আমরা দেখছি যে এলিমেন্ট ভ্যালু বের করেও এখানে আমরা ক্যাপাসিটরই পাইছি। তার মানে মোটামুটি শিওর হয়ে গেল যে আমাদের মোটামুটি অঙ্ক ঠিক আছে। যেহেতু আমরা জানি ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট লিড করবে, আমাদের আনসারও মিলে গেছে। ওইভাবে ক্যাপাসিটর বাইর হয়েছে, যেহেতু এখানে মাইনাস পাইছি, এটসেট্রা এটসেট্রা, ব্লা ব্লা ব্লা। এই ছিল আমাদের একটা সেট। আরেকটা সেটও একই রকম, রিঅ্যাকট্যান্স, রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স, অ্যাডমিটেন্স। কি ব্যাপার, এটারে ভাগাই কেমনে? এই সামহাও অ্যাক্সিডেন্টালি সিলেকশন হয়ে গেলে এটা আর ছুটানো যায় না, কি অবস্থা। রিলোড। আচ্ছা, সো ফাইনালি আমাদের সর্বশেষ যেই সেটটা আছে, গ্রিন সেট, এটার মধ্যে যদি দেখি, প্রথমে ইম্পিডেন্স, অ্যাডমিটেন্স, হাবিজাবি এগুলার মানে রিলেশন দেখাইতে বলছে। এখানে আসলে দুইটা লাইন, জেড ইকুয়ালস টু আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি, আর জি ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জি প্লাস জে বি। সো এদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে ওই যে জি ইকুয়ালস না, এটা হইলো ইরেজ, এখানে লেখা আরেক ঝামেলা। The expression is y, that means admittance equals to g plus j b, or z equals to r plus j x। এবং এখান থেকে বলছে যে এদের মধ্যে রিলেশনশিপটা দেখাইতে, কই জানি আসছিল, এখানে রিলেশনশিপটা দেখাইতে, show the relationships. So you should write that y is equals to 1 by z, g is equals to 1 by r, and b is equals to 1 upon x। এই কয়টুকু লেখার জন্যই আপনাকে প্রথম পার্টটা। নেক্সট পার্ট ইজ V0 বের করতে বলছে এই জায়গাটাই। তো V0 বের করার জন্য ইটস এ সিম্পল ভোল্টেজ ডিভাইডার রুলের অঙ্ক। ইন্ডিভিজুয়াল জেড ধরেন সবগুলাকে, তারপরে এটার অ্যাক্রসে ভোল্টেজ বের করেন, ভোল্টেজ ডিভাইডার রুল। এরপর একটা ম্যাক্সিমাম এভারেজ পাওয়ারের অঙ্ক, তার মানে আপনাকে থেভেনিন বের করা লাগবে শুরুতে। সো লোড খুলা ফালাই দেন, থেভেনিন বের করেন, ব্লা ব্লা ব্লা, ইউ নো হাউ টু ডু দিস। ইন কোয়েশ্চেন 2, ইফ এ resistor replaces the load impedance ZL for maximum average power, what is the value of that resistor? এই জায়গাটা আমাদের সর্বশেষ। আচ্ছা, এটা আমরা একটু পরে বলতেছি। ফাইনালি আমাদের হচ্ছে মেশ অ্যানালাইসিসের অঙ্ক, এরপরে এভারেজ পাওয়ার, এটা এক্সাম্পলের অঙ্ক হুবহু তুলে দেওয়া হয়েছে একটু আগে যেটা দেখাইলাম। আর ফাইনালি আগের প্রশ্নটাই আবার এই জায়গাটায় তুলে দেওয়া হয়েছে। সো একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে যে প্রশ্নটার মধ্যে বলছে, দেখেন 2 নম্বর প্রশ্নটায়, যে যদি এই জেডএল এর জায়গায় আমাদের শুধুমাত্র একটা রেজিস্টার থাকতো, তাহলে এভারেজ পাওয়ার কত হইতো? দিস ইজ দ্য কোয়েশ্চেন। সো আমরা অঙ্কটা এখনো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা এখনো করি নাই, বাট লেট আস সি আমাদের 11 নম্বর চ্যাপ্টারের যে ম্যাক্সিমাম পাওয়ারের অঙ্কটা আছে, সেই অঙ্কটায় এক্সাম্পল 11.5 হচ্ছে এটা। সো এক্সাম্পল 11.5 করাটা খুব সোজা। আমরা জাস্ট ছোট শুধু একটা পার্ট করব, ভিটিএইচ আর করব না। সো আমাদের হাতে টাইম আছে 7 মিনিট। এইটা আমাদের সবকিছু ফেজরে দেয়া আছে। সো রাইট নাও আমাদের কাজ হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করা, ভিটিএইচ এবং জেডটিএইচ ক্যালকুলেট করা। সো লেটস থিংক দ্যাট আমাদের ভিটিএইচ ক্যালকুলেশন হয়ে গেছে, আওয়ার জব ইজ টু ক্যালকুলেট জেডটিএইচ নাও। সো উই শুড ডিসকানেক্ট দ্য লোড ফার্স্ট। লোডটা ডিসকানেক্ট করার পর ইন্ডিভিজুয়াল ভোল্টেজ সোর্সগুলোকে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সগুলোকে আমরা অফ করে দিব, এবং যতগুলা এলিমেন্ট আছে সবগুলা সিরিজে থাকলে একটা বানাই ফেলবো। So this one should be 8 minus J6 ohm. So 8 minus J6 ohm. এগুলো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে নাম দিয়ে দিই, Z1, Z2 and finally Z3. Okay. So what is ZTH? কেউ একজন বলতে পারবেন? ZTH কত হবে? So Z1 parallel Z2 plus Z1 parallel Z2 plus Z3.
হইছে, ভেরি গুড। এইটা তো এইটা ক্যালকুলেটরে করে দেখেন তো কত আসছে। 4 প্যারালাল 8 মাইনাস J6 পুরোটার সাথে Z3 হচ্ছে J5। সো যেহেতু উদাহরণের অঙ্ক, আমি আনসারটা দেখে নেই। সো দিস ইজ ইউর আনসার। সো তাইলে এখন যদি বলা হয় যে এই ZL টাকে বানানোর জন্য আপনার কি কি জিনিস লাগবে, ZL তৈরি করার জন্য হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ নিড। ZL বানানোর জন্য আসলে কি লাগবে? এখানে লাগবে একটা রেজিস্টর, এবং আরেকটা কি লাগবে বলেন তো? আরেকটা কি লাগবে? হ্যালো, স্যার কন্ডাক্টরস ইন্ডাক্টর আর ক্যাপাসিটর। সরি ক্যাপাসিটর স্যার, ক্যাপাসিটর। কেন ক্যাপাসিটর? কেন ক্যাপাসিটর? দিস ইজ আর, দেন প্লাস, নেগেটিভ পাস আছে কি? নো স্যার, ক্যাপাসিটর কেন তাহলে? ভুল বলছি স্যার, তাহলে ইন্ডাক্টর। So this should be an inductor. So তাইলে এটার R এর ভ্যালু হচ্ছে whatever 2.933 ওহম, এবং এই ইন্ডাক্টরের ভ্যালু হচ্ছে প্লাস জে whatever ওহম। এখন যদি এখান থেকে L এর ভ্যালু বের করতে বলে, you know that L is omega, XL is omega into L. So XL এর ভ্যালু হচ্ছে 4.467. So this is our XL. And ওমেগা কত? ওমেগা প্রশ্নে কি দেয়া ছিল? আমাদের প্রশ্নে ওমেগা দেয়া নাই, তো এলিমেন্ট ভ্যালু যদি ওমেগা না দেয়া থাকে বের করা যাবে না। সো লেট আস থিংক দ্যাট ওমেগা ইকুয়ালস টু 5 ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স at this moment. So 5 radian per second. So omega's value is 5. In that case, L should be 5 multiplied by 4.467, যত হয় তত হেনরি। সো এলিমেন্ট ভ্যালু দুইটা আমরা বের করে ফেললাম। সো আমাদের আসলে লাগবে হচ্ছে এত হেনরির একটা ইন্ডাক্টর। সো এই হলো আমাদের এলিমেন্ট ভ্যালু, বের করে নিয়ে আসলাম। সো তার মানে আমাদের ZL আসলে হচ্ছে এই বাক্সটা, দিস ইজ আওয়ার ZL। সেই ZL টাকে আমরা এলিমেন্ট ভ্যালু গুলো বের করে ফেললাম। সো দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার ZL। নাও আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা বলছে যে এই অঙ্ক হয়ে গেছে, বাট এই সেম জিনিস পরের অঙ্কে গিয়ে দেখবেন একটা পেস লাগাই দিছে। বলছে যে RL দিয়ে যদি আমি লোডটা বানাইতাম তাইলে এভারেজ পাওয়ার কত হইতো। সো সে বলছে যে আপনি দোকানে গিয়ে যখন আপনাকে ZL লাগবে, ZL বানানোর জন্য আপনার লাগবে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের জন্য ZTH এর কনজুগেট। আচ্ছা, সো দিস পার্ট ওয়াজ আওয়ার ZTH। তাহলে ZTH এর কনজুগেট, তাহলে কনজুগেট বানানোর জন্য কি হবে? এখানে কনজুগেট বানানোর জন্য কি হবে? নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি হয় তাহলে এই জায়গায় ক্যাপাসিটর হবে না ইন্ডাক্টর হবে? Capacitor. So it should be a capacitor. তাহলে what is the element value of this capacitor? আমরা জানি যে 1 upon omega c is our xc, and the value of xc is 4.467. Omega is equals to 5. Then our c is equals to যত হয় তত এখান থেকে বের করা যাবে, c এর ভ্যালু বের করা যাবে যত হয় তত। তাহলে এলিমেন্ট ভ্যালুগুলা বের করা গেল। এখন আমরা যেহেতু ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার পাইতে চাই, তার মানে আমরা দোকানে গিয়ে বলতে হবে যে ভাই তাইলে আপনি আমাকে 2.933 ভ্যালুর একটা রেজিস্টর দেন, এবং এক্স্যাক্টলি যত একটু আগে পাইলাম সি এর ভ্যালু যত পাইছি, ক্যাপাসিটর যত ফ্যারাড পাইছি তত ফ্যারাড ভ্যালুর একটা ক্যাপাসিটর দেন। আচ্ছা, এইটা আপনার বলা উচিত দোকানে গিয়ে, যদি আপনার উদ্দেশ্য থাকে ZTH কনজুগেট বানায়া আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাইতে চান। বাট আমাদের এই প্রশ্নটাই বলছে যে আমরা এই জায়গায় লোডটাকে ZTH না দিয়ে শুধু আর দিয়ে লোড বানাবো, তাইলে কি হবে? ইন দ্যাট কেস আপনার সবকিছু আগের মতোই থাকবে, চেঞ্জটা কোথায়? ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলায় তখন এটা চেঞ্জ হয়ে যাবে, এবং RL এর ভ্যালু
তখন কত হবে? মানে জিনিসটা হচ্ছে এরকম যে জেডএল এর ভ্যালু আপনি আসলে দুইটা জিনিস দিয়ে বানাইতে পারেন, কিন্তু এক ভদ্রলোক এসে বললো যে ভাই আমি এগুলা জানি না, আমি শুধু রেজিস্টার ইউজ করব, আমি কোনো ক্যাপাসিটর বা হাবিজাবি ইউজ করব না, আমি শুধু একটা রেজিস্টার দিয়ে জেডএল বানাইতে চাই এবং এইটা দিয়ে আমি ম্যাক্সিমাম যা পাই তাতেই আমার চলবে ভাই, আমার আর দরকার নেই। এখন সময় দুপুর 3টা। সো কেউ একজন ম্যাক্সিমাম পাওয়ার পাইতে চায় কিন্তু সে জেডটিএইচ কনজুগেট ব্যবহার করবে না, সে আরএল দিয়েই ম্যাক্সিমাম যতটুকু পাওয়া সম্ভব সে সেটা বাইর করতে চায়। ইন দ্যাট কেস দ্য ভ্যালু অফ দিস আরএল শুড বি দ্য মডুলাস অফ জেডটিএইচ। একটু আগে আমরা বলছি মডুলাস মানে কি, জেডটিএইচ কে পোলারে নিয়ে সেটার পরম মান যেটা, সরি সেটা রেডিয়াস পার্ট যেটা সেটা। সো তার মানে এই পরের অঙ্কটা করার সময়, এই অঙ্কটা করার সময় যখন আপনারা জেডটিএইচ ক্যালকুলেট করা হয়ে গেল, আরএল কইলা ফালাই দিয়া জেডটিএইচ ক্যালকুলেট হয়ে গেল, এইবার আপনি দেখবেন প্রশ্নে এটা কি জেডএল চাইছে নাকি আরএল চাইছে। জেডএল চাইলে তো জেডটিএইচ এর কনজুগেট, এতক্ষণ আমরা যেভাবে করলাম সেভাবে ব্লা ব্লা ব্লা। বাট যদি এখানে দেখেন আর এল চাইছে, ইন সাচ কেস আপনাকে একটা এক্সট্রা কাজ করা লাগবে লাইনে, সেটা হচ্ছে জেডটিএইচ যে বাইর করলেন না, এই যে জেডটিএইচ বের হইলো এখান থেকে, সেই জেডটিএইচ এর এইটাকে আপনি একটু কষ্ট করে পোলারে নিয়ে যাবেন, তারপরে জেডটিএইচ এর যে মডুলাস সেটা বের করবেন। সো মডুলাস অফ জেডটিএইচ বের করার মানে হচ্ছে √(x² + y²). সো এই যে √(x² + y² করে 24.25। সো কোন একজন ঘাওড়া লোক যে কিনা দোকানে গিয়ে বলছে আমি ইন্ডাক্টর কিনবো না, আমি ক্যাপাসিটর কিনবো না, আমি শুধু রেজিস্টর দিয়ে ম্যাক্সিমাম যা পাই সেটাই আমি চালাই দিব। সো ওই ঘাওড়া ভদ্রলোকটার জন্য আসলে এই আরএল দিয়ে কাজ চালাইতে হলে তখন আমাদের দেখতে হবে যে জেডটিএইচ আমরা আসলে যেটা পাইছি এই জেডটিএইচ এর মডুলাস আমাদেরকে নিতে হবে। সো দিস মডুলাস উইল বি দ্য ভ্যালু অফ আরএল। সো কেউ যদি এই জায়গায় রেজিস্টরের বলে জেড এর বদলে ইম্পিডেন্সের বদলে শুধু কেউ রেজিস্টর দিয়ে কাজ চালাইতে চায়, ইন দ্যাট কেস এটা জেডটিএইচ না হয় এটা শুধু আরএল এর ভ্যালু নিতে হবে। তো কোন আরএল এর ভ্যালুর জন্য ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে? যদি সেই আরএল এর ভ্যালুটা জেডটিএইচ মডুলাসের সমান হয়। জেডটিএইচ মডুলাসের সমান 24.25 এবং ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলাটা তখন একটু চেঞ্জ হয়ে গিয়ে এরকম ভাবে হবে। এই হলো আমাদের মোটামুটি ফাইনাল সিলেবাস। প্র্যাকটিস প্রবলেম 11.6 একই রকম শেষ। আমরা অঙ্কগুলা করি নাই, আগামী ক্লাস থেকে শুধু অঙ্কগুলা করে দিব। আমাদের আজকে এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে বলেন। সিলেবাস শেষ। আগামী আরেকটা ক্লাস আমরা অঙ্ক করে এরপরের ক্লাস থেকে কন্টিনিউয়াসলি আমরা ভাইভা নিতে থাকবো। ঠিক আছে? আগামী রবিবার থেকে তাহলে স্যার ভাইবা? হ্যাঁ, আগামী দিন আমরা শুধু অঙ্ক করব কিছু, ফাইনাল এক্সামের ফুল সিলেবাস, এরপর থেকে প্রত্যেক ক্লাসে শুধু ভাইভাই হতে থাকবে, আর কিছু নাই। এবং চ্যাপ্টার 9 এর উপর একটা ক্লাস টেস্ট দিব, এটা এখনো জানি না কবে দিব। শেষ। স্যার ওমেগার ভ্যালু দেওয়া না থাকলে কি ধরে নিব? ওমেগার ভ্যালু দেয়া থাকতে হবে, না দেয়া থাকলে আমাকে বলবেন, না থাকলে ধরে নিতে হবে, না থাকলে তো করা যাবে না। যেমন এখানে দেয়া নাই, আমরা ধরে নিছি। ওকে দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ, ছুটি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।